আছে আমি খালেদ মহিউদ্দিন। লন্ডনে বৈঠকের মাধ্যমে দূরত্ব কমে আসছে সরকারের সঙ্গে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলের, এরকম নানা কথা শোনা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে নির্বাচন নিয়ে আসলে কি হতে যাচ্ছে সেটার পুরোটা ধোঁয়াশা এখনো কাটেনি। কি হতে যাচ্ছে আগামী নির্বাচন, কবে হতে যাচ্ছে সংস্কার, সেটি নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব AKM ওয়াহিদুজ্জামান। জনাব AKM ওয়াহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডালাস থেকে। ওয়াহিদ ভাই, আপনাকে আমরা অনেক ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আপনি সময় দিয়েছেন আমাদের, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের আমাদের সঙ্গে আরও থাকছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একজন বাগ্মী, খুব সুন্দর করে কথা বলেন। এই মুহূর্তে টকশোতেও উনি অনেক জনপ্রিয় একটি ব্যারিস্টার ফুয়াদ, আপনাকেও আমরা ধন্যবাদ জানাই যে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শকদের কাছে একটু ক্ষমা প্রার্থী, আজকে আমরা একটু দেরিতে আমাদের শুরু করতে হলো। যাই হোক, দুজনের জন্য আমরা একই প্রশ্ন করতে চাই। ব্যারিস্টার ফুয়াদের ইয়াটা মানে ফ্রেমটা একটু ঠিক করেন আবির ভাই। তো এইটার মধ্যে হচ্ছে যে আমি প্রথমেই আমি যেতে চাই হচ্ছে জনাব AKM ওয়াহিদুজ্জামানের কাছে। জনাব AKM ওয়াহিদুজ্জামান, অবশ্য প্রশ্নটি কমন, আমরা মানে একই প্রশ্ন দুজনকে করতে চাই, তবে আমরা আগে ওয়াহিদ ভাইকে শুনে তারপরে আবার ব্যারিস্টার ফুয়াদকে শুনবো। ওয়াহিদ ভাই, কি মনে হয়, মিটিং একটা শেষ হলো, আমরা কবে নাগাদ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে? ভাই এবং আপনার মাধ্যমে যারা দর্শক আছেন, যারা শুনছেন দেশে বিদেশ থেকে, দেখুন মিটিং অবশ্যই খুব সুন্দর একটা মিটিং হয়েছে। এটা একদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলবো যে এই সরকার ওয়াহিদ ভাই, আমাকে ক্ষমা করবেন, আসলে মিটিং এর গুরুত্বটা আমরা ইয়াতে শুনবো। আপনার কাছে একটু জানতে চাইছি যে মিটিং এর আউটকামের পর আপনার কাছে কি মনে হচ্ছে কবে নাগাদ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন? দেখুন, মিটিং এর যেভাবে মিটিং শেষে একটা সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে রমজানের আগে সকল সংস্কার, প্রয়োজনীয় সংস্কার যেগুলো প্রয়োজনীয় সংস্কার, সেগুলো শেষ করে রমজানের আগেও নির্বাচন দেয়া সম্ভব। আমরা এটাকে পজিটিভলি দেখছি আর কি। কারণ হচ্ছে যে আপনি জানেন এর আগে যে নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছিল সেটা আসলে একটা দুরূহ ছিল রাজনৈতিক দলগুলোর জন্য। এই জন্য বলবো যে এপ্রিল মাস বাংলাদেশের সবচেয়ে গরম সময় এবং তার আগে রমজান। তো এই রোজার মধ্যে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেওয়া, এটা একটা অত্যন্ত দুরূহ ছিল, পরিস্থিতি হতে পারত। তো সেই জায়গা থেকে সরকার যে এই জায়গাটায় এসেছে যে রমজানের আগে, তার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়তো নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এটাকে আমরা পজিটিভলি দেখছি। অর্থাৎ তাহলে কি আমরা বলতে পারি যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনে হবে বলছিল সেই দাবি থেকে সরে আসলো একটু, যেহেতু ফেব্রুয়ারিতে তার? দেখুন, রাজনীতি কিন্তু সবসময় রাজনীতি হচ্ছে একটা গিভ অ্যান্ড টেক নেগোসিয়েশনের বিষয়। জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে এবং এখানে অবশ্যই একটা সমঝোতার জায়গা থাকে সবসময়। এখানে কেউ গো ধরে বসে থাকলে হবে না তো, যে আমি এই কথা বলেছি এটাই মানতে হবে, আমি এই সংস্কার প্রস্তাব দিয়েছি এটা না মানলে আপনি স্বৈরাচার, এই ধরনের কথা এটা ঠিক না। এই ধরনের চিন্তা আমরা করিও না। তো যেটা হয়েছে সেটা আমি মনে করি যে সিদ্ধান্তটা এসেছে, ইটস গুড। তাছাড়া এটা কিন্তু সরাসরি বলাও হয়নি যে ফেব্রুয়ারি মাস, বলা হয়েছে রোজার আগে। রোজার আগে এটা যে কোনো সময় হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কারগুলোর মধ্যে, যেগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয়। আমরা একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে যেতে চাই। জনাব ফুয়াদ, আপনার কাছেও আমাদের একই প্রশ্ন। ব্যারিস্টার ফুয়াদ আছেন আমাদের সঙ্গে? জি, ব্যারিস্টার ফুয়াদ, আমরা আপনার কাছে একই প্রশ্ন করতে চাই। আপনি কবে নাগাদ নির্বাচন করবেন বলে বা হবে বলে আপনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচন? ধন্যবাদ। নির্বাচন তো এখন পর্যন্ত যেটা ডিক্লেয়ার্ড টাইম ফ্রেম যেটা বলে দেওয়া আছে যে এপ্রিলের ফার্স্ট হাফে আর কি, এইটা তো এখনো চেঞ্জ হয়নি আর কি। এবং এটা প্রধান উপদেষ্টা বরাবরই আপনার সেই জাতিসংঘে বসার পরে যাওয়ার পর থেকে যে সাইডলাইনে নিউ ইয়র্ক টাইমসে ইন্টারভিউ দিয়েছেন,
তারপর থেকে কনসিস্টেন্টলি একই একই মানে উইন্ডোর কথা বলেছেন যে ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর মধ্যে নির্বাচনটা হবে, এবং এটাকে আরো বেশি কনসাইজ করে এপ্রিলে নিয়ে এসছেন। এরপরে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আবার কথা বলতে হয়, ওইটা আমার মনে হয় যে আমি সবসময় প্র্যাগম্যাটিজমে বিশ্বাস করি, ঐক্যমতে বিশ্বাস করি, কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস যদি ঐক্যমত ছাড়া হয় সেটা টেকসই হবে না। তো সেক্ষেত্রে বিএনপি যেহেতু বড় দল, তাদের একটা প্রস্তাবনা আছে, তারা ফেব্রুয়ারির ব্যাপারে এখন একমত হয়েছে। যদি এটা পরিবর্তন করতে হয় তাকে পলিটিক্যাল পার্টির সাথে আবার বসতে হবে, এবং নির্বাচনটা তো একমাত্র ম্যান্ডেট নাই সরকারের, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের একটা ডিফারেন্ট অ্যাসপিরেশন ছিল, সংস্কার, বিচার এবং সবগুলোকে একসাথে করেই নির্বাচনের যে ট্রানজিশন, সেই এক্সিট রুটে যেতে হবে আর কি। এবং সেক্ষেত্রে আজকের যে জয়েন্ট কমিউনিক যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা হয়েছে, যদি সংস্কারের যে ডেডলাইন এবং বিচারের যে প্রোটোকল আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত কমিশনের মাধ্যমে সেটা হবে, তৈরি হবে, প্রস্তুতি হবে, এই প্রস্তুতির ডেডলাইনের প্রেক্ষিতেই হচ্ছে আপনার নির্বাচনের তারিখ প্রয়োজনে আগিয়ে নিয়ে আসা হবে, এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে হবে। তো আমি আশাবাদী দূরত্বটা এখানে খুবই কম, এটা আলোচনার মাধ্যমে এটা আগে পরে করা সম্ভব। না, আপনি গতকালের যৌথ বিবৃতির পরও আপনি মনে করছেন যে নির্বাচনের যে ঘোষিত তারিখ, বা যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যেটা এপ্রিলের প্রথমার্ধে হবে, এটি এখনো ওই জায়গায় আছে? এখনো সেখানেই আছে, এখনো সেখানেই আছে, মানে কেউ কেউ যে বলছেন যে নির্বাচনটি এই, কিন্তু তিনি ওপেন, কিন্তু তিনি রিজিড না, মানে এখনো ওখানেই আছে। কিন্তু আমি যেটা মনে করি যে উনি এবং ওনার সরকার এই দিন তারিখের ব্যাপারে রিজিড না। আজকের মিটিং এর আউটকাম থেকে যেটা এসেছে, ওনারা এই ব্যাপারটাতে ফ্লেক্সিবল অন প্রিন্সিপল। প্রিন্সিপলটা কি? যে সংস্কার বিচারের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে একটা ওয়াইডার কনসেনসাসের আলোচনা চলছে, সেটার মধ্য দিয়ে এই দিনটা পেশ হতে পারে। সেটা কি এটা হচ্ছে আজকের, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের সাথে কথা বলে বুঝতে পারলেন যে তিনি আসলে তারিখের ব্যাপারে রিজিড না, ফ্লেক্সিবল না, আগেও বুঝতে পারছিলেন? না, দুই পক্ষের তো জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টে তো দুই পক্ষের জয়েন্ট, রাইট। তো যেহেতু যৌথ কমিউনিক, তো সেক্ষেত্রে দুই পক্ষকে তো আমি একইভাবে মূল্যায়ন করব, তারা দুই পক্ষই ফ্লেক্সিবল। ধরেন আমি শুধু ডক্টর ইউনূসের পার্টটা এখানে বুঝতে যেতেছি, যে ডক্টর ইউনূস বা সরকারের পার্টটা কি এরকম যে এপ্রিল মাসে নির্বাচন হবে বলে তিনি বলেছিলেন এপ্রিল মাসের প্রথমার্ধে, এখন তিনি যৌথ বিবৃতিতে বলছেন এটা হলেও আগে হইলেও হইতে পারে, আমি ওপেন আছি। তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল? এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবল। আমি যতবার যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইউনূসের সাথে মিটিং এ ছিলাম, আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার, যে কোনো সিরিয়াস ওপিনিয়নকে উনি নিতে পারেন, এবং ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে উনি যথেষ্ট ফ্লেক্সিবল, দিন তারিখ পজিশন পরিবর্তন করা, এবং এটি উনি বারবার করেছেন। এই জায়গাটা কিন্তু উনি দেখবেন যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার ব্যাপারে কিন্তু উনি এখনই প্রস্তুত ছিলেন না। কিন্তু যমুনাতে লাস্ট যে আমরা মিটিং এ গেলাম ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো সিরিয়াসলি ওনাকে অনুরোধ করেছে যে যেহেতু বড় দলগুলো চাচ্ছে একটা ডেডলাইন, একটা সাম ফর্ম, আপনি একটা রোড ম্যাপ দিয়ে দেন, তাতে টেনশনটা কমে যাবে। আমরা এই বিষয়টা আলোচনায় আসবো, কারণ আপনার কথা আমাকে আসলে অনেকগুলি চিন্তার খোরাক দিচ্ছে। আপনি বলছেন যে উনি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না, তার মানে কি ধরেন পলিটিক্যাল পার্টিগুলি তাকে এরকম চাপ দিল না, তাইলে কি উনি নির্বাচনটা জুন মাসের 30 তারিখে দিতেন? মানে সেটা তার ইচ্ছা ছিল? প্রস্তুত মানে বলছি ঘোষণাটা না, ঘোষণাটা হয়তো আরেকটু পরে দিতেন, সেটা বলছি। নির্বাচনের জন্য প্রস্তুত কেন নির্বাচনের ঘোষণাটা হয়তো আরেকটু, কেন ঘোষণাটা কারণ হচ্ছে আমি যতটুকু ধারণা করেছিলাম ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কার এবং বিচারের জুলাই সনদের রোডম্যাপটা জুলাই আগস্ট নাগাদ ফাইনাল হয়ে যাবে। তখন আসলে আলোচনা করার প্ল্যান ছিল যে কতটুকু আমরা বাস্তবায়ন করব, কত দিনের মধ্যে করতে পারবো, এবং কি পদ্ধতিতে করব, এবং এটার এন্ডে গিয়ে নির্বাচনটা কখন হতে পারে, ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা। কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, এবং উনি ওই অনুরোধটা রেখেছেন, অতএব ওনার এই ফ্লেক্সিবিলিটিটা ওনার মধ্যে আছে, এটা আমি দেখেছি বারবার আর কি, ন্যাশনাল ইন্টারেস্টে। আমি এই ব্যাপারটা একটু জনাব ওয়াহিদুজ্জামান আপনার কাছে একটু জানতে চাইবো, যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে নির্বাচনের ডেট নিয়ে বিএনপি প্রথমে 3 মাস বলেছিল, তারপরে যত তাড়াতাড়ি বলেছিল, তারপরে যৌক্তিক সময় বলেছিল, তারপরে আবার বলেছিল যে না ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং ডিসেম্বরের মধ্যে হবে। এই ডিসেম্বর এবং জুনের 30 তারিখও যদি আমরা ধরি, বিষয়টার মধ্যে পার্থক্য মাত্র 6 মাস। এটার ক্ষেত্রে বিএনপিকে এত চাপ দিতে হলো কেন, এত মারমুখী অবস্থানে কেন যেতে হলো? মারমুখী বা চাপমুখী আমি যেরকমই বলি না কেন। প্রথম কথা হচ্ছে যে এটা তো ডেফিনেটলি মারমুখী অবস্থান না। যারা
রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত, স্পেশালি উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত। আপনারা জানেন যে এটা নিউ ইয়র্ক বা ডালাসের বিক্ষোভের সাথে বাংলাদেশের পরিস্থিতি মেলে না। সেটা তিনি যত বড় পিএইচডি হন আর যত বড় সমাজসেবী হোক, যত বড় এনজিও কর্মী হন, তিনি বাংলাদেশের সাথে ম্যাচ করে যান। হ্যাঁ, নিউ ইয়র্কে আপনি একটা পোস্টার নিয়ে দাঁড়ালে 10টা মিডিয়া চলে আসবে, এই লোক একটা প্ল্যাকার্ড দিয়ে কেন দাঁড়িয়েছে, এটা খোঁজার চেষ্টা করবে। বাংলাদেশে এটা হয় না। এখন দেখেন, আমরা যারা, আপনি নিজেও সরকারি চাকরি করেছেন, কিছুদিনের জন্য হলেও করেছেন, আমরা যারা করেছি বা আমরা যারা প্ল্যানিং করেছি বা আমরা যারা ছোটোখাটো কাজও করেছি, আমরা জানি যে আমরা সবসময় একটা প্ল্যান করি। সে আমাকে যদি একটা কাজ দেওয়া হয় যে 100 দিনের মধ্যে এই কাজটা করতে হবে, আমি একটা প্ল্যান করে জানিয়ে দিই যে আমি 10 দিনে এই কাজ করব, তারপরের 10 দিনে এই কাজ করে এইভাবে। তো এই সরকার কিন্তু, তারা কিন্তু প্রথম থেকেই তারা কিন্তু এই ধরনের কোনো টাইমলাইন দেয় নাই যে ঠিক আছে আমরা এই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করব, ওই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করব, ভোটার তালিকা এই নাগাদ হাল নাগাদ করব, এটা করব ওইটা, কোনো টাইমলাইন কিন্তু নাই, ফ্লেক্সিবল ছিল। আর বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে এটা বলে নাই, বলছিল 3 মাসের মধ্যেও অতীতে নির্বাচন করার নজির রয়েছে। এখন কথা হচ্ছে যে কেন বিএনপি নির্বাচনের জন্য চাপ দিয়েছে। কারণ হচ্ছে যে বিএনপি বারবার লক্ষ্য করছে, বিএনপি প্রথম থেকেই বলে এসেছে এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি এবং করব। এই সরকারকে আমি একটু আমি আপনার সাথে একমত হয়েই আমি একটু বলি যে বিএনপি কিন্তু সরকারকে চাপ দিতে শুরু করেছে যখন প্রফেসর ইউনূস একটা টোটাল, যদিও একটা রেঞ্জ রাইখা একটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন, তখন কিন্তু বিএনপি চাপ দিতে শুরু করেছে যে না ডিসেম্বরেই হইতে হবে। ওইটা কেন, মানে ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎটা কতখানি আপনি আমাকে বলেন। যে মানে এই 6 মাসটাতে বা এই 6 মাসের একটা টাইমিংয়ে আমি তো অঙ্ক করে বুঝতেছিলাম যে এটা রমজানের আগে ইলেকশনটা দিতে হবে, কারণ রমজানের পরে পাবলিক এক্সামিনেশন আছে, গরম আছে, ওটা তো আসলে মানে আসলে 2 মাসের পার্থক্য। এইটা মাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? কারণ হচ্ছে যারা নির্বাচনমুখী রাজনীতি করে, যারা অতীতে কখনো নির্বাচনমুখী রাজনীতি হয়তো করেন নাই বা বাংলাদেশে নির্বাচনমুখী রাজনীতি করেন না, তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন না যে ডিসেম্বর বা শীতকালের নির্বাচনটা কেন চাওয়া হয়, কেন দেওয়া হয়। কারণ অতীতে আপনি দেখেছেন যে আপনার জুনে নির্বাচন হয়েছে বা অক্টোবরে নির্বাচন হয়েছে, টার্ন আউট কম হয়। কারণ হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার কারণ চাই আমরা এই কারণে স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আবহাওয়াটা অনুকূল থাকে, বৃষ্টি হয় না, এবং এই সময়টা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য একটা প্রপার টাইম। দেখবেন আন্দোলনও কিন্তু এই সময়টাই হয়, শীতের সময় এই সময়টা আন্দোলন হয়। আর যখন উনি টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তাহলে এটা আলটিমেটলি তো ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন উপদেষ্টা বা বিভিন্ন ধরনের কথা বলছেন যে না আমরা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসি নাই। কেউ কেউ বলছেন যে না জনগণ নির্বাচন চায় না। এটা সবচেয়ে মানে একটা বিভ্রান্তকর মেসেজ যাচ্ছিল জনগণের কাছে যে জনগণ নির্বাচন চায় না বা জনগণকে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল। আসলে তো জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তো এটা চাইবে না যে জনগণকে আন্ডার এস্টিমেট করা। আমার কাছে মনে হচ্ছে যে জনগণের কথা তো আমরাও বলি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও ওইখানে গিয়ে জনগণের কথাই বলতেছেন, মানে জনগণের কথার বাইরে তার কোনো কথা নাই, মানে দোহাইটা জনগণের। যাই হোক, আমি দুইটা বিষয়ে জনাব এ কে মহিউজ্জামান, আপনি তো শিক্ষক মানুষ, আপনার কাছে আসি আরেকটু পরে। আমি একটু আরেকজন মানে খুবই আমি বলবো হচ্ছে বাগ্মী এবং যিনি যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করেন, সে ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু যেতে চাই। যে ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম, মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না। আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা? যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন, কথা বলেন? অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনূসের এইবারকার সফরে। তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ীর জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না। বেশি ফুয়াদ, আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন, আপনি একটু আমাদেরকে আলোকবর্তিকা দেন।
প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব পজিশন থাকবে, এনসিপির একটা পজিশন আছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে, যার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে, ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে। তো সেই বাস্তবতায় যেটা হয়েছে, তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা, লন্ডার্ড মানিগুলোকে ট্রেস করা। আমার কাছে আমার কাছে বেরসে ফুয়াদ, আপনি ওখানে আসলে বার করেছেন, আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা কথা বলতেছে সরকার। বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য, লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন, এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার, এবং এটা ওভারটলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না। লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না, এবং এটা কেউ কখনো কখনো বলে নাই। লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম, আপনি ঠিকই বলেছেন, সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দুর্নীতি দেশগুলো সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে এটা সরকার প্রধানরা এই বিষয়ে কখনো আলোচনা করেন, আমি শুনি নাই। এখন আপনি আমাকে বলতে পারেন। আমার ধারণা সরকার এখানে মিথ্যা কথা বলতেছেন, সম্পূর্ণ রকমের মিথ্যা কথা বলতেছেন, যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাকে কভার আপ করতেছেন তার প্রেস সেকশন। দিস ইজ মাই মানে আমার 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 যোগ বিয়োগ আর কি। এখন বিষয় হচ্ছে যে মানে মানে দুদকের চেয়ারম্যান এখানে সফর সঙ্গী আছে, সরকার প্রধান, বাংলাদেশ সরকার প্রধানকে নিয়ে গিয়া এই প্রকাশ্যে এসব আলোচনা করা আমি জীবনে শুনি নাই ভাই, আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন? সেটা না, না যেটা হচ্ছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে সার্টেনলি হয়তো দুদক প্রধান থাকতেন না, কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার, যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে, ওইখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং এ হয়তো ব্যাংকের গভর্নর যাবে, অনেকগুলো মাল্টিপল মিটিং, বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে, বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেজুয়াল দেখলাম। তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয়, যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা, এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেইজ করবেন, এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত, এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের এই বিশাল ক্রিমিনাল অলিগার্ক এরা জড়িত আছে। অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত, ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে। ফুয়াদ, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি বিলাতি ব্যারিস্টার, কিন্তু আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা। এটা আমি লন্ডনে গিয়া আমি দেখবো উনি কানাডায় আছেন না এখানে আছেন, তারপর আমি এটা বৈঠক করবো। ইটস এ নো। আপনি ভাই সজ্জন মানুষ, আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার, সরকার এটা কভার আপ করতেছে, ডক্টর ইউনূস এখানে একটা পুরস্কার নিতে গেছেন। ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য, ওখানে তারা কেন গেছেন। এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে, থার্ড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে, এটার সাথে আবার আমি একমত না। হ্যাঁ, ওইটা আমি বোধ করি না, যেটা আমার কাছে খুবই এম্বারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রফেসর যেতে হবে, এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না। কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সি গুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায়, এবং প্রধানমন্ত্রীর সাথে মিট আপের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই, এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই, কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট, এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট। শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না, এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার্স আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না, এটা শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে। এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে। আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে, তারপর নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে, বাংলাদেশের এই যে আমাদের মিনারেল রিসোর্স, এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে তারা আলোচনা করেছে। এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেটকে দরকার ছিল কিনা? এই 40-50 জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা
লস করার প্রয়োজন ছিল কিনা, এটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার। কিন্তু দুই পক্ষের কোনোটাই এক্সক্লুসিভলি অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়নি। আমার মনে হয় ব্যারিস্টার ফুয়াদ এটি খুব সুন্দর করে কয়েন করেছেন। আমি জনাব এ কে ওয়াহিদুজ্জামানকে, ব্যারিস্টার ফুয়াদ আসছি আবার আপনার কাছে, জনাব এ কে ওয়াহিদুজ্জামানের কাছে একটু আসতে চাই। জনাব এ কে ওয়াহিদুজ্জামান, আপনাদের একটি খবর কয়েকদিন আগে যে আমরা ক্রমাগতভাবে দেখছিলাম যে কারণে অকারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির পক্ষ থেকে, আমি অ্যাবসলিউটলি বলবো কারণে অকারণে তাকে আক্রমণ করা হচ্ছিল, এবং সেই আক্রমণের ধার এত বেশি ছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে আমি জানি যে বিএনপি থেকে কাউকে কাউকে শোকজ নোটিশ দেওয়া হচ্ছে, কিন্তু যেগুলো আমি আসলে বলতেও চাই না, বলতে পারবো হয়তো, তার ধর্ম নিয়ে টানাটানি, সে করার সময় কি এত চিপ বিএনপির মতো একটা দলের থেকে ডক্টর ইউনূসের মতো একটা সম্মানী মানুষের বিপক্ষে এটা করা হয়েছে, যেটা অভাবনীয়। আমরা একটা খবর পড়েছি যে বেগম খালেদা জিয়াকে ইন্টারভেন করতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে বলতে হয়েছে যে তোমরা এরকমটা করো না, তারপরে পরিস্থিতি অন্যরকম হয়েছে। এই ব্যাপারটাকে আপনার জানা আছে কিনা? আমরা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনূসকে শত্রু বানিয়ে তোলার, এবং এজ ইফ ডক্টর মোহাম্মদ ইউনূস কি জানি কি করতেছেন, যেটা আমরা আসলে প্রতিহত করতে হবে এই মুহূর্তে। উনি যেন একটা বিরাট স্বৈরাচার, এরকম একটা জিনিস বিএনপির পক্ষ থেকে প্রচার বা করা হয়েছিল। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আসলে রাজনীতির মধ্যে একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে এই টক শো গুলো। এখন টক শোতে যখন আমরা বসি, তখন আমার পেছনে তো কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই ধরিয়ে দেওয়ার জন্য যে আমি কি করব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একজন রাজনৈতিক নেতা, অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক নেতা, তিনি আরেকজন রাজনৈতিক নেতার বিপক্ষে, একজন প্রয়াত রাজনৈতিক নেতার সম্পর্কে খুব আজে বাজে বলা শুরু করলেন। উনি উঠে গিয়ে তার পিঠে হাত দিয়ে দুইটা চাপড় দিলেন, তারপর উনি ঠান্ডা হয়ে গেলেন। আমি যখন টকশোতে বসেছি খালেদ ভাই, তখন আমি অনেক কথাই বলে ফেলতে পারি, স্লিপ অফ টাং বলতে পারি, জজবার কারণে বলতে পারি, অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি। এটা সঠিক না। এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছে। এবং আপনাকে আরেকটা জিনিস আমি নিশ্চিত করতে পারি, এই ধরনের একটা না, ঠিক আছে ওয়াহিদ ভাই, আপনি নাহলে এটা নিশ্চিত করলেন, কিন্তু আপনি আমাকে এটা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে একটা স্মিয়ার ক্যাম্পেইন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, তিনি ক্ষমতা ছাড়তে চান না, তার অনেক ভালো লাগতেছে ক্ষমতায় থাকতে, এবং তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছেন এর সাথে তার সাথে, এগুলি বিএনপির পক্ষ থেকে বলা হয় নাই। টকশো কথা আপনি বাদ দেন, সভাতে বলা হয় নাই, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় নাই। বলা হয়েছে প্রত্যেকটাকেই তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি আপনাকে বলতে পারি, এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন, সংবাদ সম্মেলনে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে। ওয়াহিদ ভাই, আপনি কি নেরেশনটা পড়ছেন? আমি কিন্তু নেরেশনটার ইংরেজিটা পড়ে, আমি যদ্দূর বাংলা বুঝে আমি বুঝি একটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে। উনি শুধু একটা দল বলে নাই, এবং সেইটা উনি সিগনিফিকেন্স আরোপ করার জন্য এই আর্টিকেলটা ব্যবহার করছেন, একটা একটা বড় দল। আমি যদ্দূর ইংরেজি বুঝছি আর কি, ইটস নট যে একটা মাত্র উনি বলছেন। এটাও বিএনপির একটা আমি বলবো যে না, এটা নিউজ মিডিয়াগুলোর আচ্ছা মানলাম, মিডিয়াগুলো এই ধরনের কাজ করে। আবার এটাও সঠিক খালেদ ভাই, সেটা হচ্ছে আপনি যখন সরকার প্রধান হবেন, আপনার আচরণটা সরকার প্রধানের মতোই হওয়ার। ভাই, আমার তো সরকার প্রধানের অভ্যাস নাই আপনাদের মতো। আমি তো জীবনে সরকার প্রধান হই নাই। আমি তো খোলা মন নিয়ে নোবেল পাইয়া সরকার চালাই। আপনি যদি এমন কোন কথা বলেন যেটা মিডিয়া আপনাকে মিসকোট করার সুযোগ নিতে পারে, সেই কথা আপনি কেন বলবেন? না, সেটাও ঠিক আছে, কিন্তু ওয়াহিদ ভাই আপনি আমার এইটা একটু বুঝান তো, ডক্টর ইউনূস প্রথম থেকে কি চাইছে? ডক্টর ইউনূস প্রথম থেকে চাইছে যে সংস্কার হবে, যেই সংস্কার আপনারা 31 দফা যেগুলি দিছেন, তার বাইরে তো কোনো একটা আকাশ থেকে নামায় এসে কোনো সংস্কার ওরা বলে নাই তো যে বিএনপির নাম আওয়ামী লীগ হয়ে যেতে হবে। আপনারা প্রতি পদে পদে সংস্কারগুলির বাধা দিছেন, প্রতি পদে পদে বলছেন যে সংস্কার মানি না। দ্বিতীয় হলো যে এটা সঠিক না, উনি বিচারের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগের বিচারের কথা হইলে আপনারা জানি কেমন ম্যানম্যান করেন, ঠিক মতো বলেন না, জানি না। আপনারা একটা আরোপিত ঝগড়া করতেছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এটা শেষ বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। আপনারা বললেন যে উনি কোনো রোড ম্যাপ দেয় না, স্পষ্ট বলে না, বলছে তো স্পষ্ট। এই তিনটা নিয়ে যদি একটু বলতেন ওয়াহিদ ভাই। আচ্ছা, প্রথম বিষয়টা আপনি যেটা বললেন যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার প্রস্তাবে আমরা বিরোধিতা করেছি, সব সংস্কার প্রস্তাবে। এটা সঠিক না। বাংলাদেশে সংস্কার প্রস্তাব সবার প্রথম দিয়েছেই বিএনপি। না, সেটা তো এবং বিএনপির সংস্কার প্রস্তাব। আমি আপনাকে একটু একটু বলি, জি। বিএনপি যেহেতু বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে, সেহেতু সংস্কার শব্দটার প্রতি কমিটমেন্ট বিএনপিরই বেশি। হ্যাঁ। এবং এখন ঐক্যমত কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি কিন্তু প্রকাশ্যে একটা টক শোতে বলেছেন যে তার দেখা মতে ঐক্যমত কমিশনে যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবের যে রিভিউ যেটা দিয়েছে, তাদের মতামত যেটা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে গোছানো মতামত ছিল হচ্ছে বিএনপির। আমিও তাই বলি তো, কিন্তু সেই সংস্কার প্রস্তাবে মানা করে কেন বিএনপি? বিএনপি চাইলেই তো 2 মাসের মধ্যে বিএনপি একবারও নিষেধ করে নাই। বিএনপি তো বলতেছে যে সংস্কার প্রস্তাব যদি, খালেদ ভাই, এইটা হয় যে একটা নির্দিষ্ট সরকার দিল বা আরেকটা রাজনৈতিক দল দিল, যেটা সংস্কার প্রস্তাব ওইটাই মানতে হবে, তাইলে কিন্তু এটা সংস্কার প্রস্তাব হয় না। ওকে খালেদ ভাই, এইটা সবগুলো রাজনৈতিক দল আছে, তাদের সবার সাথে আলোচনা করবেন, যেটা তার ঐক্যমত কমিশন হয়েছে কেন। এখন এইটা আমি বলবো যে এটা একটা মিডিয়া ক্যাম্পেইন চলেছে বিএনপির এগেনস্টে, যে বিএনপি সংস্কার চাচ্ছে না। এখন যদি আমি বলি যে অন্যরাও তো সংস্কার চায়, আমি একটা করে ধরাই দিতে পারবো যে কে কোন সংস্কারের বিরোধিতা করতেছে। এইটা আমার কাছে মনে হয়েছে কিছু শিশুসুলভ আচরণ মনে হয়েছে। যেমন যারা সংস্কারের এই প্রস্তাব মানবে না, যে ধারার বিপক্ষে থাকবে, সেটা ইন্টারনেটে আমরা পাবলিশ করে দেবো। এটা আমার মনে হয়েছে যে আমরা যখন বাচ্চা ছিলাম, আচ্ছা, আমাদের মধ্যে দেখা যেত কেউ কোনো কিছু করলে পাবলিক টয়লেটে গিয়ে নাম লিখে দিয়ে আসতো, ওই ধরনের আচরণ। না ওয়াহিদ ভাই, সেটা ঠিক আছে, আমরা এটা নিয়ে আপনার থেকে বিস্তারিত শুনবো। আপনি বলেন তো যে এই যে ইলেকশনের ডেটটা নিয়ে আপনাদের মধ্যে মানে দ্বিধাটা ছিল, এটাও আপনি একটু ব্যাখ্যা করছেন। এই দ্বিধাটা কি একটা প্রকৃত দ্বিধা নাকি মানে একটা পলিটিক্যাল? একেবারে অ্যাবসলিউটলি এটা আমরা আমাদের সমর্থকের কথা চিন্তা করেছি। কারণ বিএনপির সমর্থক আমরা, বিএনপির বিগত দিনের সবগুলো নির্বাচন আমরা যেটা দেখেছি, বিএনপি করে আসলে সমর্থকের বাইরে বিএনপির সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে ফ্লোটিং ভোট। ওকে, এই ফ্লোটিং ভোটার যারা তারা আসলে একটু ভোট দিতে যাবে একটু সুবিধাজনক অবস্থান পেলে। ওকে, মানে এমন না যে আওয়ামী লীগ বা জামাতে ইসলামী তাদের যেরকম রেজিমেন্টাল ফোর্স আছে যে যেতেই হবে, ভোট দিতেই হবে, এইরকম না। তো এই মানুষগুলোর জন্য একটা সুবিধাজনক সময় হচ্ছে শীতকাল, না ডিসেম্বর মাস। সেটা ঠিক আছে, সেটা আপনি শীতকালের কথা আপনি নাইলে বললেন, সেটা শীতকালের এটার মধ্যে তাহলে। কিন্তু আপনারা অবিশ্বাস করতেছিলেন এবং ভাবতেছিলেন যে 5-6 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস রাইখা যাবে, সেইটাই বা কেন, সেইটা একটু এইটাও কিন্তু আমি ওই যেটা বললাম যে সরকার প্রধান এবং সরকারে থাকা ব্যক্তিরা যখন নাকি ওনারা কথাবার্তা একটু ভিন্ন ধরনের সিগন্যাল দিবেন, তখনই কিন্তু বিভ্রান্তিটা। কোনো ভিন্ন ধরনের সিগন্যাল ছিল না ওয়াহিদ ভাই। আপনারা কেন জানি ক্ষমতায় যাওয়ার জন্য খুব, আমি এটা ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞেস করতে পারি যে ভিন্ন ধরনের সিগন্যাল ছিল কিনা। ব্যারিস্টার ফুয়াদেরও কিছু কথা আমার কাছে মনে হয়েছে যে এখন ইলেকশন না দেওয়াই ভালো হইব, 3-4 বছর পরে দিলে, ডক্টর ইউনূস তো ভালোই চালাতেছে। আমি কি ব্যারিস্টার ফুয়াদকে ঠিক রিড করছি? ব্যারিস্টার ফুয়াদ, এরকম কি মনে হয়েছে আসলে আমাদের উপদেষ্টাদের কথা শুই না যে না ঠিক আছে 2-3 বছর যা? কারণ সংস্কার বলতে যেই সংস্কার 6টা কমিশন মিলা করছে, আপনিও নিশ্চয়ই পড়ছেন, আমিও 31 দফা বিএনপির মানে ওই 31 দফা পইরা আমার কাছে মনে হয়েছে বিএনপি আরো বড় সংস্কার চায় এবং আগের থেকে চায়। সুতরাং এখানে কোনো পার্থক্য ছিল না। বিএনপি আওয়ামী লীগ দিয়া যেভাবে নির্যাতিত হয়েছে, বিএনপির কোনোদিন আওয়ামী লীগের সাথে মিশা যাওয়ার প্রশ্নই আসে না, ওই প্রসঙ্গটাও তোলা হয়েছে। আপনার কাছে কি এটা মনে হয়েছে যে বেশি ফদ আমরা কি আপনাকে ভুল রিড করছি, সরকারকে ভুল রিড করতেছি? আমার কাছে যে এটা মনে হয়েছে যে সরকার এবং সরকারের উপদেষ্টারা এবং এনসিপি এবং কিছুটা ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার ফুয়াদের দল চায় যে এই সরকার এভাবেই ক্ষমতায় থাকুক। এটাকে আমরা ভুল রিড করছি আপনাকে? আপনি যদি একটু আমাকে বলেন ফুয়াদ, আমি একটু জানতে চাইবো যে আমরা আপনাদের আসলে একটু ভুল বুঝছিলাম কিনা, ভুল এখনো বুঝতেছি কিনা, এই সরকার আরো বেশি দিন ধরে থাইকা যেতে চায় কিনা, ডক্টর ইউনূসের খুব আরাম লাগতেছে কিনা এই যে সরকার প্রধান থাইকা বিভিন্ন দেশ ঘুরা 10 মাসে 11টা দেশ ঘুরছে অতি অকামে, এবং মানে উনি কি করছে না করছে এটা বুঝা আমি ঠিক বুঝি না। আপনি একটু আমারে বুঝাই দিলে আমি বা আমার দর্শকরা একটু আপনি 2-3টা প্রশ্ন করেছিলেন তো আমাকে, আমি একটার অ্যানসার দিয়েছি আর 2টা পরে দেব। জি জি জি, অবশ্যই 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 অবশ্যই। আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে একটু শুনতে চাই যে আমরা ভুল বুঝতেছিলাম কিনা, ভুল বুঝতেছি। ভুল বুঝার আগে আমার মনে হয় যে বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে, যেটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। কারণ দেশের এত বড় একটা রাজনৈতিক দল 2001-এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন পায় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছে সে। 100 সিটে ন্যূনতম তাকে 111-এর সরকার, দেশি বিদেশি শত্রুরা
তাকে হারিয়েছে ন্যূনতমভাবে, 14তে ইলেকশন থেকে বঞ্চিত করেছে, 18 সনে একটা ইলেকশন ট্র্যাপ করেছে, তাকে ডেকে নিয়ে রাতের ভোট করে ফেলেছে। অতএব সেই জায়গাতে বিএনপির ভিতরে একটা সিরিয়াস ইলেকশন ট্রমা আছে, তাকে অনেক কনস্পিরেসি থিওরি এখানে কাজ করছে। এবং আপনি যখন কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান ফরেন মিনিস্টার স্পোকসপারসন, ইন্ডিয়ান মিলিটারি চিফ এবং আমাদের ডিপ স্টেটের বিভিন্ন এস্টাবলিশমেন্টের বক্তব্য যখন মিলে যাচ্ছে, তখন কিন্তু এটা বিএনপিকে নার্ভাস করে ফেলছে। এর ভিতরে আসছে যে মানবিক করিডোর, এখানে একটা ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে জাতিসংঘ এবং আমেরিকার তত্ত্বাবধানে ইউনুস একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে, ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, মানে দেশে মানে ইলেকশনটাকে আরো ডিলে করবে, প্রলং করবে। এই যে একটা ইন্ডিয়ান ডিসকোর্স, এখানে বিশাল আকারের নেতৃবৃন্দ রাজনৈতিক দলকে কনভিন্স করেছে। এটাকে আপনি ইন্ডিয়ান ডিসকোর্স বলতেছেন, কিন্তু আমি তো দেখছি যে দেখেন ওখানে মানবিক করিডোর হবে না, ত্রাণ করিডোর হবে, আমরা কিন্তু জানতাম না আনটিল এন্ড আনলেস পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেন এই কথা। আমরা এটা জানতাম না যতক্ষণ পর্যন্ত উনার হাই রিপ্রেজেন্টেটিভ এই কথা না বলেন, আমরা কিন্তু জানতাম না। ইন্ডিয়ান মিডিয়া, তাও কতিপয় মিডিয়া এগুলি নিয়ে কথা বলতে শুরু করছে অনেক পরে। ডক্টর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বললেন যে আমরা নাকি মিথ্যা কথা বলতেছি, এখানে কোনো কিছু হয় নাই, কিন্তু উনার উপদেষ্টা, উনার দুই উপদেষ্টা দুইবার উনার প্রেস সচিব এগুলি নিয়ে কথা বলছেন। উনি কি কানে শুনতে পান না শোনেন না আমি জানি না, কিন্তু না খালিদ ভাই, দেয়া হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে। কারণ আপনি জানেন যে এটা গোয়েন লুইস, বাংলাদেশের জাতিসংঘের যে আরসি আছে, আবাসিক সমন্বয়কারী, উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটার ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে, দুইটা রাষ্ট্র এখানে আগে একমত হইতে হবে করিডোরের ব্যাপারে, তারপরে হচ্ছে জাতিসংঘ এটা সুপারভাইজ করে ইন্টারন্যাশনাল যে রুলস আছে, প্রোটোকল আছে, 1941 এর যে কনভেনশন আছে, সেগুলো দিয়ে করবে। ইন্ডিয়ান মিডিয়ারে আমি ধর্তব্যের মধ্যেই নেই না, যে মিডিয়াগুলির মধ্যে আছে। আমি সরকারের কথা বলতেছি। ডক্টর ইউনূস তুমি স্পষ্ট বলছে ওখানে কোনো মানবিক করিডোর, ত্রাণ করিডোর এগুলি কোনো কথা নাই, পুরোটাই ভুয়া। ভুয়া না তো? আলোচনাটা হয়েছে না, যেটা হয়েছে আমি যেটা সবগুলো বক্তব্য থেকে নিয়েছি যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে আলোচনাটা চলছে, সেখানে এরকম একটা করিডোরের আলোচনা কেমনে সম্ভব আপনি আমাকে বলেন। প্যাচটা আপনি দেখেন, প্যাচটা আপনি দেখেন, হতে পারে তো, প্যাচটা আপনি দেখেন, এটা তো সিকিউরিটি ইস্যু তো খালিদ ভাই, এটা সিকিউরিটি ইস্যু, রাষ্ট্রের প্রত্যেকটা আলোচনা তো আপনি প্যাচটা দেখেন। আপনি বিএনপি ট্রমাটার কথা আপনি বললেন, আপনি প্যাচটা দেখেন। আপনি বার্মার সাথে কূটনৈতিক সম্পর্কও রাখছেন, আবার আরাকান আর্মির সাথেও কথা বলতেছেন প্রকাশ্যে। আপনার সরকার, আপনার উপদেষ্টা এটাতে কথা বলতেছে, তো এটাতে তো বিএনপি যে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি হবে, বিএনপি তো এই ধারণার বাইরে থেকে কেমনে যাবে? এটা তো ইন্ডিয়ান মিডিয়ার আপনি বাদ দিয়ে রাখেন, ইন্ডিয়ান মিডিয়া আপনি বাদ দিয়ে রাখেন। গাজা হবে, এখানে ফিলিস্তিন হয়ে যাবে, এখানে আমরা এই ইসরায়েলের মতো একটা হেজিমনিক ওয়ারে জড়ায়া যাব, মানে এটা ইজ টু ফার, মানে টু রিমোট এই আলোচনাটা করা। আপনি যেটা করতে পারতেন, এই আলোচনাটা অন মেরিট বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন। আপনি ইন্ডিয়ান বক্তব্যটা না খেয়ে আপনি সরাসরি বলতে পারতেন যে এইটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভায়াবল প্রপোজিশন কিনা, বিকল্পটা কি হতে পারে। আপনি আমার রাষ্ট্র সাপেক্ষে আপনি কথা বলেন না, কিন্তু ভারতের গণমাধ্যমের রেফারেন্স দিয়ে দিয়ে যদি আপনি একটা ডিসকোর্সের অংশ হন, তখন তো কাউন্টার ন্যারেটিভ আবার ডেভেলপ করবে, যে তখন সন্দেহ করবার প্রশ্ন আসবে। ফুয়াদ, আপনি ভারতীয় ন্যারেটিভটা কেন বলতেছেন? ধরেন আমি আর আপনি, আপনার কথা তো আমি শুনি, আমি আর আপনি যেখান থেকে তথ্য নিচ্ছি, ধরেন আমাদের সরকার থেকে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা যিনি আবার নিরাপত্তা উপদেষ্টা তিনি কি বলতেছেন, আমাদের প্রেস সচিব সংবাদ সম্মেলন করে কি বলতেছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এইখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গিয়ে ওইখানে কি বলতেছেন। আপনি শুধু এই বক্তব্যগুলি পরস্পর সাজান, তাইলে আপনি দেখেন ইন্ডিয়ান মিডিয়া আমার দরকার নাই, ইন্ডিয়ান ন্যারেটিভ আমার দরকার নাই, তাইলে আপনি দেখেন আপনি আজকে যে জায়গায় আছেন সেই জায়গায় আসতে পারেন কিনা। না, কনসার্ন হওয়ার মতো কিছু নাই তো, কনসার্ন হওয়ার মতো কিছু নাই, যে শুধু ইন্ডিয়ান মিডিয়াটা বাদ দিলে আমাদের কনসার্ন বাংলাদেশে না, আমার কনসার্ন হওয়ার মতো কিছু নাই। যেটা হচ্ছে যে আমার এখানে 16-17 লক্ষ রোহিঙ্গা আছে যারা 7-8 বছর থেকে এখানে আছে। আপনি তাদেরকে তো প্রত্যাবর্তনের জন্য কিছু সিকিউরিটি মেজার নিতে হবে, এবং আপনি জানেন এই কনভারসেশন গুলো কখনো পলিটিক্যাল ডিসকোর্সে আলোচনা হয় না। ওয়েস্টার্ন পলিটিক্স থাকলে যেটা হতো, এখানকার পলিটিক্যাল মেজর পলিটিক্যাল পার্টি লিডারদের পাবলিক ডোমেইনে অন্তর্বর্তীকালীন সরকার সিম্পলি ব্রিফ করে দিত। ফুয়াদ ভাই, পাবলিক ডোমেইনে তো আপনি দিলেন, পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে ভুল করেছেন, এবং তিনটা মিথ্যা কথা বলছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনটা মিথ্যা কথা বলছেন একটারে কাউন্টার করতে গিয়া। হ্যাঁ, আলটিমেটলি তো এটা তো রাষ্ট্র নিজে ডিজাস্টার করছে, কোনো সন্দেহ নাই, কিন্তু রাষ্ট্র তার এই গোলটা পররাষ্ট্র উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ দাবি করতে পারেন। হ্যাঁ, সার্টেনলি এই আলোচনা আপনি তুলতেই পারেন, কিন্তু আমরা যেটা বোধ করছি যে এই কনভারসেশন তো পাবলিক হইতে পারে না, এই কনভারসেশন তো কখনো ওপেন ফোরামে হয় না।
প্রতিটা রাষ্ট্র এই সিকিউরিটি ইস্যুসগুলোকে অত্যন্ত ক্রিটিক্যালি ইন্টারনালি ডিল করে। যেখানে খুব মেজর ইস্যু থাকে, ইংল্যান্ডের কথা আমি জানি, ওখানে কোবরা আছে, লিডার অফ দ্য অপোজিশন যারা আছে প্রত্যেকটা পার্টির দলনেতাকে রেখে প্রাইম মিনিস্টার ব্রিফ করে দেন, যেটা কখনো পার্লামেন্টে আলোচনা হবে না। ওইখানে এই বিষয়গুলো বাংলাদেশের মতো ম্যাচিওর ডেমোক্রেসি না। আমরা এই ভুলগুলো এই জন্য বারবার করছি। কিন্তু মানবিক করিডোরের নামে যে পরিমাণ মিথ্যাচার করা হয়েছে এটা কাম্য ছিল না। অতএব বিএনপির ট্রমা যখন আমরা আলোচনা করছি তখন এই ইন্ডিয়ান ডিসকোর্সটাও ওখানে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। অতএব সেই ট্রমাটাকে যেটা করতে হবে, আজকের মিটিং এর কারণে যেটা আমি বোধ করি, এই ট্রমাটা অ্যাড্রেস করবার জন্য ভালো হয়েছে। প্রত্যেক জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কে জিতেছে, তারেক রহমান জিতেছে না ইউনূস জিতেছে। আমার উত্তর হচ্ছে বাংলাদেশ জিতেছে, আমার শত্রুরা হেরে গেছে। তারা যে পরিমাণ আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব, সংঘাত, টেনশন, দূরত্ব তৈরি করবার চেষ্টা করছিল সেটা হেরে গেছে। এর আগে আপনি বলেছেন যে আমরা এনসিপিরা মিলে কি ইউনূস চেয়ে 3-4 বছর দেখবেন এরকম। আপনি জানেন যে আমি আমার বক্তব্য কেটে কেটে কিভাবে রিল বানানো হচ্ছে। আমি লাইনটা পুরো করি। সেনাবাহিনী, ভারত আর বিএনপি হচ্ছে এক দল। এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন এক দল। তারা হচ্ছেন দেশপ্রেমী শক্তি এবং ওনারা সরকারি দল। হ্যাঁ, ওনারা সরকারি দল, আমরা বিরোধী দল, এরকম না। আপনারা সরকারি দল, আপনারা সরকারি দল। ইউনূস সাহেব, ওয়াহিদ ভাই বিরোধী দল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর্মি হচ্ছে, দেখেন, ডিজিএফআই হচ্ছে ইউনূস সাহেবের আন্ডারে। ডিজিএফ এর ফেইলরও সেনাপ্রধানের উপরে যায় এবং বিএনপির উপরে যায়। খুব ইন্টারেস্টিং। কিন্তু একটা বিষয় হলো খালেদ ভাই, আমি একটু আসতেছি, ফুয়াদ ভাই একটু শেষ করে আসতেছি, একটা মিনিট, ফুয়াদ একটু শেষ করে আমরা আসতেছি। হ্যাঁ, আমি শেষ করে ফেলি। একটা বিষয় হচ্ছে যে মানে রাষ্ট্র কোন জায়গা থেকে গণ অভ্যুত্থান পরবর্তীতে আপনার দায়িত্ব দিয়েছে এই সরকারকে, এটা কিন্তু একটা রেগুলার 90 দিনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট না। এভরি ইনস্টিটিউশনস অফ দ্য কান্ট্রি হ্যাভ বিন ব্রোকেন ইনটু পিসেস। কোনো মানে ফাংশনাল প্রফেশনালিজম আমার রাষ্ট্রের কোনো জায়গাতে নাই। সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, সচিবালয় বলেন, এভরি ইনস্টিটিউশনস সিম্পলি একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান। আমাদের পুলিশ বাহিনী বলেন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বলেন, ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, প্রত্যেকটা জায়গায়। তো সেই রকম একটা জায়গায় আপনার আচরণ প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন, বাস্তবতা তা না। ভিতরের খবর আপনিও জানেন, ওয়াহিদ ভাইও জানে, আমরাও জানি। আন্তরিকতা থাকার পরেও সিম্পলি কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসতে তারা পারছে না। দিনের ব্যাপারে যেটা হয়েছে যে আমি একটা ইন্টারভিউতে কদিন আগে বললাম যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না। আমার বক্তব্যটা ভারতীয় গণমাধ্যম বলেছে, এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না। ক্যান্টনমেন্টের বক্তব্য, বিভিন্ন বক্তব্য এরকম আসছে। ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি, আমরা প্রথম দল, রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনূসকে লিখিত দিয়ে এসেছি যে 18 মাস থেকে 24 মাসের ভিতরে নির্বাচন করতে হবে, কোনোভাবে এর বাইরে গেলে আপনি সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রথম রাজনৈতিক দল হিসেবে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি। তারপরে উনি সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এবং আমরা কিন্তু আমাদের পজিশনে কনসিস্টেন্টলি একই জায়গাতে আছি যে ডিসেম্বর থেকে জুন যেটা আমরা প্রস্তাব দিয়েছি অরিজিনাল। আমরা বক্তব্য কি দিয়েছি যে নির্বাচন কবে হবে, 6 মাস হবে, 2 বছর হবে, 4 বছর হবে, এটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হতে হবে যখন নির্বাচিত হবে। আমি একটা ছোট প্রশ্ন করে রাখি, আমরা কিন্তু এটা বারবার শুনতে পাচ্ছি আর কি সরকারের কাছ থেকে। সরকার খোলাখুলি বলতেছে যে আগের আমলারা যারা আছেন তারা সহযোগিতা করতেছে না। সেনাবাহিনীর কথাটা মুখ দিয়ে বলে না, সহযোগিতা করতেছে না কি করতেছে এটা বোঝা যায় না, কিন্তু বলে যে সহযোগিতা করতেছে না। আমি ওইটা ঠিকমতো করতে চাইলেও করতে পারতেছি না, আপনিও এরকম বললেন আর কি, করতে চাইলেও করতে পারতেছেন। তো এটা সমাধান হইলো যে আমি কিছুদিন পর পর দলবল নিয়ে একটু বিদেশে চলে যাই, তাহলে আমার জন্য একটু ভালো, তাই তো? না, বিদেশে ধরেন রাষ্ট্রীয় স্টেট প্রটোকল এবং এটা তো আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। না, রাষ্ট্রীয় সফরে এইরকম অন্তর্বর্তী ইন্টারিম আসলে রাষ্ট্রীয় সফরেই যায় না মানুষ। আর এটার মধ্যে হচ্ছে ওইটা তো ইলেকশন টাইম গভর্নমেন্ট, একটু পার্থক্য আছে খালিদ ভাই। ওইটা তো ইলেকশন টাইম গভর্নমেন্ট। ইলেকশন টাইম গভর্নমেন্টের তো অ্যাবসলিউট জুরিসডিকশন, কাজের পরিধি, মেয়াদ ওটা সংবিধানে স্পেসিফিকলি বলে দেয়া আছে। ওকে, অতএব তার অন্য কার্যক্রম আমাদের কাছে ভিজিবল হয় না। কিন্তু ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার আর একটু কাজের পরিধি অনেক বেশি, যেহেতু গণ অভ্যুত্থানের পরে আসছে তাকে অনেক কাজ করতে হয়েছে এবং এই কাজগুলো করবার এই বাস্তবতাগুলো তৈরি হয়ে আছে। ওকে, ঠিক আছে। আমরা একটু ধন্যবাদ বেশা ফুয়াদ। আমরা একটু জনাবে কে ওয়াহিদুজ্জামানের কাছে যাই। জনাবে কে ওয়াহিদুজ্জামান, অনেকগুলি কথা আপনার জমে আছে, আপনি যদি একটু সংক্ষেপে শেষ করেন, আমাদের কিছু মানে একটা অরিজিনাল প্রশ্নও আছে।
জি। প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা দেখেন, ব্যারিস্টার ফুয়াদ এখানে আছেন, ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি, গত আওয়ামী লীগ আমলে যে পরিমাণ রিপ্রেশন বিএনপির উপর দিয়ে হয়েছে, বিএনপি তো ভিকটিম, বিএনপি কেন আওয়ামী লীগের বিচার চাবে না? এই যে একটা টাকা ক্যাম্পেইন খায়, চালানো টাকা হয়েছে, খায় যাবে না? হ্যাঁ আওয়ামী লীগ যে টাকাগুলি মেরেছে সে টাকাগুলি খাবে বসে বসে এখন। এখন, হ্যাঁ এখন, না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কারা খাচ্ছে, সেটা আসবো আমি। কারা খাচ্ছে? এখন বিষয়টা হচ্ছে বিএনপি কি চায়, উনি একজন আইনজীবী মানুষ, উনি তো আমার চেয়ে এটা ভালো জানেন। বিএনপি চেয়েছে বারবারই যে আইনের মাধ্যমে করতে হবে। ইনফ্যাক্ট গত ডিসেম্বরে এই ধরনের একটা প্রস্তাব গিয়েছিল, আইন মন্ত্রণালয় থেকে গিয়েছিল, উপদেষ্টা পরিষদে সেটা নাল এন্ড ভয়েড করে দিয়েছে। ওনারা দুইজন উপদেষ্টা নাকি প্রচন্ড বিরোধিতা করেছেন যে না, এটা করা যাবে না। তো আইনের মাধ্যমে আপনি বিচার না করে আপনি কি একজন ডেপুটি সেক্রেটারিকে দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন? এটা খালেদ মহিউদ্দিন ভাই, আপনিও সরকারি চাকরি করছেন, আমিও করছি, আমরা বুঝি। না, এটা তো একটা প্রতীকী ব্যাপার ওয়াহিদ ভাই, এটা একটা প্রতীকী ব্যাপার। এই আমি যদি এখন নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখতে পারি, আমি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখবো। আইনের ব্যাপারটা যদি আমার আরো বেশি আমাকে আইনি সংকটের মধ্যে ফেলে, অনেকগুলি হিয়ারিং আমার করতে হয়, আমি ওটা করবো না। না না না, আপনি দুইটাই, আপনার প্রথম কথা হচ্ছে আপনি তো আইন করবেন আগে, তারপরে তো ওই আইন দেখায় তো তারপরে আপনি নির্বাহী আদেশ দিবেন। আপনার এই আইসিটির আইনের ভিতরে তো ওইটার মধ্যে আনতে হবে, তারপরে তো আপনি ওটার নির্বাহী আদেশ দিবেন ওটার ভিত্তিতে যে বিচার প্রক্রিয়া চলমান, সুতরাং কর্মকাণ্ড স্থগিত। সরকারি কর্মকর্তা কিন্তু আপনিও ছিলেন, আপনি জানেন। না, আমি দ্বিতীয় বিষয়টা হচ্ছে, বলেন। আমি অল্প দিন ছিলাম ভাই, আমি অত জানি না। না শোনেন ভাই, ওই ট্রেনিং এর ভিতর দিয়ে যারা গেছে তারা এগুলো বোঝে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন একজন সরকারি কর্মকর্তাকে কনফিডেন্সে নেবেন না, তাদেরকে বারবার হেয় করতে থাকবেন, আপনি তাদের কাছ থেকে কিন্তু সহযোগিতা আশা করতে পারবেন না। এটা সরকারি কর্মকর্তা না, যে কোনো ব্যক্তির কাছ থেকেই। দেখেন, কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে দেশের সবচেয়ে মেধাবী মাথাগুলো সরকারি চাকরি করতে যায়। ওয়াহিদ ভাই, আপনার অনুমতি নিয়ে কথা কই, ওয়াহিদ ভাই একটা অনুমতি নিয়ে কথা কই, এইটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু আমি এখন কি করবো? আমি এখন সরকার, আমি এখন দেখতেছি সব জায়গায় বিএনপির আর সিকি জায়গায় জামাতের লোক বসে রয়েছে, তারা পরিচয় দেয় ভাই ভাই আমি বিএনপির সৈনিক, আমি ওয়াহিদ ভাইয়ের লোকে কাম করছি, আমি করবো কি? আমি ওর দিয়ে তার কাজ করতে পারি না তো। ফ্যাক্ট, আপনি বিএনপির আওয়াজের চোটে, যুগ্ম সচিব থেকে সচিব পর্যন্ত বিএনপি জামাতের আওয়াজের চোটে এত টিকাই যায় না। আপনি সত্যি, আমি আপনাকে কইলাম এই অনুষ্ঠান শেষ করে আপনার কাছে 3টা তদবির করবো আমার 3 বন্ধুর, যে তার বিপদে আছে সে। না, বিষয়টা হচ্ছে যে সবাই কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। ওয়াহিদ ভাই বুঝছেন, সরকারি দলকে এই যে আপনারা যে বললেন আপনি বিরোধী দল, এই যে খালিদ ভাই কার কাছে তদবির করবে বুঝতে পারছেন? না, আমার কাছে কিন্তু তদবির করবে না। যত সুন্দর শোনাচ্ছে, বিষয়টা তো সুন্দর না। আচ্ছা জি, হচ্ছে যে ওই যে যেহেতু আমিও সরকারি চাকরি করে আসছি, উনিও করে আসছেন, সরকারি চাকরিজীবীদের মানে দুঃখটাও আমরা বুঝি, যে ছাত্র উপদেষ্টা বসায় দেওয়া আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা ডিসি অফিসে, মানে সব জায়গায়, এবং এরা যে এই ধরনের তদবির নিয়ে যাচ্ছে, এগুলো তো আরো ভয়ঙ্কর। এরা যেভাবে একজন ক্লাস 1 অফিসারকে, একজন ডিসি কে যেভাবে ডিকটেট করে, সেটা আরো ভয়ঙ্কর না? এগুলি নিয়ে বলতে চাই না কেন, সবাই জুলাই যোদ্ধা পরিচয় দেয়, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে, কিন্তু এগুলো বাড়তে থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ছিল, যেটা বললেন যে এই যে বার্মা অ্যাক্টের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে, এইটা রাষ্ট্রীয় গোপন, এইটা ইত্যাদি ইত্যাদি। ভাইরে, এইটা যদি গোপন সিদ্ধান্তই হবে, তাহলে সবার আগে আপনার উপদেষ্টাকে এই বিষয়ে বোঝাইতে হবে কোন জিনিসটা কোথায় বলতে হয়। আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে যেটা লিখবো সেটা আমি খালেদ মহিউদ্দিন ভাইয়ের টকশোতে এসে বলবো না। একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি যদি না বোঝেন কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না। কিন্তু ওয়াহিদ ভাই, আপনার কাছে কি মনে হয় ভারতের ন্যারেটিভ আমরা নিছি, একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন ভাই। আমি অসত্য শব্দটা ইউজ করি, কিন্তু আপনার এইটার প্রতিবাদে আমি বললাম ডাহা মিথ্যা কথা বলছেন। আমরা তো শুধুমাত্র উপদেষ্টাদের কথা অনুযায়ী বলছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন, একজন পররাষ্ট্র উপদেষ্টা, দুইজন যখন একই কথা বলতেছে, আমরা তো এটা বলবো না। কিন্তু ওয়াহিদ ভাই,
ওয়াহিদ ভাই আসেন আমরা একটা সিনারিও কল্পনা করি, কেন ভারতীয় নেগেটিভটার প্রসঙ্গ আসতেছে, আমরা একটা সিনারিও কল্পনা করি। সিনারিওটা হচ্ছে, ধরেন পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ওখানে একটা মানবিক করিডোর দেওয়া হবে, ধরেন নিরাপত্তা উপদেষ্টা বলছে এখানে একটা ত্রাণ করিডোর দেওয়া হবে, এবং এটা একটা প্যাসেজ দেওয়া হবে, যে প্যাসেজে আসলে ওইখানে আটকে থাকা লোকজনের জন্য কিছু খাবার এখান দিয়ে যাবে। এই খাবার গেলে এটা গাজা হয়ে যাবে, এটা ইউক্রেন হয়ে যাবে, এই আলাপগুলি এই বাংলাদেশের আর কোনো কিছু থাকবে না, ডক্টর ইউনূস সাহেব এটা বিক্রি করে দিচ্ছে ইয়ার কাছে, তার ফলে এটা হচ্ছে, এই আলাপগুলি কে করছে বলেন ভাই? আপনি যদি ওইখানে একটা এই জিনিস দেন, এবং ওয়াহিদ ভাই আমি আপনাকে যাই না বলতেছি, এই জিনিস অলরেডি দেয়া আছে 2022 সালের পর থেকে, এটা চলতেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখ। এক্স্যাক্টলি, অবৈধভাবে চলছে। প্রশ্নটা হচ্ছে, যখন আপনি কোভার্টলি কোনো অপারেশন করেন সেটা নিয়ে আপনি ওপেনলি কথা বলবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, ব্যারিস্টার ফুয়াদ জানেন যে এই সরকার গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা সিদ্ধান্তের মাধ্যমে, তাই না? ওখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে ওনাদের কর্মপরিধি কি। তো এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত ওনারা নিতে গেলে ওনাদের, আমি বলবো, উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে হলেও আলোচনা করা। এখন ওনারা যেটা করতেছেন, এটা আসলে আমি বলবো যে ওনাদের সংযত হয়ে কথা বলা উচিত, কোনটা বলবেন, কোনটা কি বিতর্ক আপনি কি সৃষ্টি অ্যাপিলেট করবে। ডিভিশনের ফ্রেমওয়ার্কটা বলতেছেন, নির্বাহী সিদ্ধান্তের কথা নেয়ার কথা বলে নির্বাহী কার্যক্রম পালন করবে, সেইটার আলোকে? না, আমি বলতেছি যে ওনাদের, ওনারা এই ধরনের স্ট্র্যাটেজিক, সে কি কর্মপরিধি এই ধরনের ভাই, আপনি এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে পারেন কিনা, পারেন সেটা ওনারা নির্বাহীর মধ্যে পড়ে ভাই, আপনি যদি ফালাতে চান পড়ে না। আরে প্রবলেমটা এখনকার, তো প্রবলেমটা তো এখনকার, রোহিঙ্গা নিয়ে প্রবলেমটা তো এখনকার। না, রোহিঙ্গা নিয়ে প্রবলেম অনেক পুরাতন। বরঞ্চ ওনারা এইটা করার কারণে যেটা হয়েছে, আরো ওনারা যেটা বললেন খালেদ ভাই, আপনি একটু কনসিকুয়েন্সেস গুলো খেয়াল করেন, যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে, ঘোষণা এটা দিছিলেন, তো খেয়াল আছে আপনার? এটাতে আশা, ব্যাংককে বসে ঘোষণা দিছিলেন, উইশফুল থিংকিং, পায়াস উইশ, ঠিক আছে? এবং বললেন যে আগামী ঈদ করবে তারা ওইখানে গিয়ে, আশা করতে পারি তো আমি। হ্যাঁ, আপনি এইগুলো, ওই জায়গাটা আপনার তাকে বুঝতে হবে খালেদ ভাই। ওই আরাকানটা এখন কারা কন্ট্রোল করতেছে? মিয়ানমার গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে। আপনি যদি এই জিও লোকেশন না জানেন, জিও পলিটিক্সের কারেন্ট সিচুয়েশন না জানেন, আপনি কার সাথে ডিল করতেছেন ভাই? আর সেটা বলে হাসির পাত্র হচ্ছেন কেন? আপনি বললেন 1,80,000 ফেরত যাবে, আমি বলি 1,15,000 চলে আসলো। না, মিয়ানমার গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে না বলেই তো আমার আরাকান আর্মির সাথে একটা কথা বলা দরকার ছিল। আরাকান আর্মির সাথে কথা বলে ওপেন চ্যানেলে করবেন? হ্যাঁ জি, সেটা কি ওপেন চ্যানেলে করবেন? সেটা কি মিডিয়ায় বলে বেড়াবেন? এই সরকার ট্রান্সপারেন্ট, সেজন্য বলছে সবাই। না, ট্রান্সপারেন্ট হইলে তারা বিরোধী দলগুলোর সাথে, সব রাজনৈতিক দলগুলোর সাথে বসছে তো, আপনাদের সাথে শুধু বসে নাই, আর সবার সাথে বসছে, এনসিপির সাথে বসছে, ফুয়াদ ভাইয়ের সাথে আলাপ করছে তো। ফুয়াদ ভাইরা জানতেন যে ওনারা মানবিক করিডোর দিচ্ছে? হ্যাঁ জানতেন তো, উনি তো আজকেও বললেন যে এটা ঠিক আছে দেওয়া, আমি ওনার সাথে একমত হয়েছি, অসুবিধা নাই দেওয়া, ভালো তো। কিন্তু জাতিসংঘ কি বলতেছে? জাতিসংঘ বলতেছে জাতিসংঘের সাথে আলোচনা হয় নাই বা সিদ্ধান্ত হয় নাই, জাতিসংঘের সাথে আলোচনা হয় নাই, মানে জাতিসংঘ তো এটা এখন আপনি যেটা বললেন, মানে দুই দেশের বৈঠকের মধ্যে একটা জায়গায় না আসা পর্যন্ত জাতিসংঘ এটা বলতে পারে না, জাতিসংঘেরও তো কিছু সীমাবদ্ধতা আছে। তার মানে হচ্ছে ওনারা একটা ইম্যাচিউর জিনিসকে মিডিয়ায় নিয়ে আসছেন, কারণ হচ্ছে আপনারা বেশি হইচই করছেন এটা নিয়ে অতি অকারণে, ওইটা ওনারা এটা একটা পয়েন্ট হিসেবে বলছিল। আপনারা খালেদ ভাই, আবার আমি মনে করাই দিচ্ছি আপনাকে, আমরা যে কথাগুলো বলেছি সেটা শুরু হয়েছে যখন পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা এই ধরনের কথাবার্তা বলছেন, আপনাদের সব অধিকার আছে। আমি যদি বলি যে সেটা যদি তিল থাকতো, আপনারা এটা তালগাছ বানাইছেন। না, আমরা তালগাছ বানাইনি, এটা তালগাছ ওনারাই বানাইছে, আমরা দেখাই দিচ্ছি যে এটা কিন্তু তালগাছ। আচ্ছা, খুবই আচ্ছা, আওয়ামী লীগ সম্পর্কে আপনি যদি আরেকটা শেষ কথা বলেন, আওয়ামী লীগের প্রতি কি আপনারা একটা গোপন, নিবিড় এবং কি বলবো, একটা কেমন জানি একটা ভালোবাসা অনুভব করতেছেন? মানে যেটা অভিযোগ করা হচ্ছে আপনাদের সাথে, যে বিএনপি আসলে প্রাণপণে চাচ্ছে যাতে আওয়ামী লীগও থাকে এর মধ্যে থেকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফরম্যাটে, এইটার সম্পর্কে যদি একটু বলতেন, যে মানে আপনারা আওয়ামী লীগকে আসলে কি দেখেন বা আওয়ামী লীগকে কি চান? আওয়ামী লীগের একটা বিচার আমরা চাই, আমরা বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদের শাস্তি হোক, আমরা এটা চাই। ওকে,
এই ঘটনাগুলির সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি চাচ্ছেন জনাব এ কে এম ওয়াহিদুজ্জামান। আমি একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দেখতেছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে আমাকে একজন বলতেছে যে আমি প্রশ্ন একটু লম্বা করে করতেছি সেজন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারা আসলে আওয়ামী লীগের কি চান? মানে ব্যাপারটা কি একটা আওয়ামী লীগের একটা হুটু টুটসি এরকম একটা হয়ে থাক যে ওরা মানে দে আর অলওয়েজ আদার, এরকম একটা হয়ে থাকুক, এটা চাইতেছেন নাকি আসলে কোনটা আপনাদের চাওয়া? এবং যেটা আপনার সেটা কথার প্রসঙ্গে কথা আসা। আর একটা কথা হচ্ছে, বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গতকাল আপনি বলেছিলেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া আসার বিষয়টি নিয়ে মানে তার বিদেশ যাওয়া আসা যাওয়ার কোনো বিধিনিষেধ নেই আপনি বলছেন, তাহলে কেন তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হবে? এই প্রসঙ্গেও আপনি যদি একটু বলতেন। ব্যারিস্টার ফুয়াদ। আওয়ামী লীগ প্রশ্নে আমি আপনার এবং ওয়াহিদ ভাইয়ের সাথে একমত ইন প্রিন্সিপল যে এইটা এক্সিকিউটিভ ডিসিশন দ্বারা অ্যাড্রেস করা উচিত না। এবং আমি আপনার সেপ্টেম্বর মাস থেকে আওয়ামী লীগ কোশ্চেন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ডিল করা উচিত তার একটা পুরো মানে প্রোটোকল আমি বলেছি পাবলিকলি, বহুবার। এবং আমি এটা প্রস্তাব করেছিলাম যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং মডেলে এটার একটা গণশুনানি হওয়া দরকার, যেখানে বাংলাদেশের যে কোনো নাগরিক রেজিস্ট্রেশন করে লিখিত অথবা অনলাইনে অথবা সশরীরে মতামত দিতে পারবে। এবং এই গণতদন্ত কমিশনটা আপনার আমাদের সংসদ ভবনের যে কোনো একটা বড় হলে হতে পারে এবং এটা লাইভ ব্রডকাস্ট হবে, যেটা সিনেট হিয়ারিং এর মতো কংগ্রেশনাল হিয়ারিং এর মতো হয়। আমাদের একটা বিটিভি সংসদ এটা লাইভ ব্রডকাস্ট করবে। সেখানে আমাদের যারা অংশীজন আছে, রাজনৈতিক দল, শহীদ পরিবার, আহত পরিবার এবং এভরিবডি, মানবাধিকার কর্মী যারা ছিলেন, লয়াররা ছিলেন, দেশি বিদেশি সাংবাদিকরা ছিলেন, সবাই মতামত দেখ। এবং এই মতামতের কি হবে আমি এরকম 6-7টা প্রিজাম্পশন করেছি কি কি হতে পারে, কি কি মত আসতে পারে। এতে কি প্রথম মত আসতে পারে যে আমরা এতে কি আওয়ামী লীগকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে, বা সেই আওয়ামী লীগকে কেউ? না আওয়ামী লীগকে, কারণ তো তার এটা তো ট্রায়াল না, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। ওকে, তাকে নিয়ে আসলে কি করা উচিত? এই প্রো ডেমোক্রেসি প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন, 24-এ যারা জিতেছেন, তাদের ম্যান্ডেটটা কি হওয়া উচিত আওয়ামী লীগ প্রশ্নে, এইটার প্রেক্ষিতে আপনি দেখবেন হয়তো 5-6-7টা মতামত আসতে পারে। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি অথবা ফ্যাসিস্টদেরকে যেভাবে ডিল করেছে সেটা করতে পারেন। আপনি সাউথ আফ্রিকান মডেলে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেলে ডিল করতে পারেন। আপনি এটা অ্যাটর্নি জেনারেল মতামত নিতে পারেন রাষ্ট্র। আপনি আইসিটিতে রেফার করতে পারেন। এখন সরকার আওয়ামী লীগকে যেরকম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, ওইটা কি ঠিক আছে বলে আপনি মনে করেন? নাকি বিএনপি যেরকম বলে যে বিএনপি নাকি বলে যে বিএনপি যেরকম বলে যে না, নির্বাহী আদেশে না করে এটা একটা কোর্টের আদালতের আইনের মাধ্যমে এটা করা হলে এটা ভালো হতো? ওইটা একটা আমি বলেছি যে গণতদন্ত কমিশন অথবা গণশুনানি করলে যেটা হতো, আপনি 6-7টা মডেল পেতেন। এরপরে যেটা হতো, এই মডেলগুলোকে দিয়ে আপনি রেফারেন্ডামে দিয়ে দিতেন জনগণের কাছে যে আমরা আওয়ামী লীগের প্রশ্নে এই 7টা মতামত পেয়েছি, আপনি কোনটার সাথে একমত, অথবা আপনার ভিন্ন মতের জায়গাটা কোথাও সেটাও বলেন। তাহলে যেটা হইতো যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জায়গাটা আমরা করতে পারতাম এবং সেখানে জুডিশিয়াল ওভারসাইট থাকতো, পাবলিকের ম্যান্ডেট থাকতো। সিম্পলি যেই প্রসেসে আপনাকে এই মানে কয়েকটা মিছিল মিটিং করে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই প্রসেসগুলো ওয়ার্ক করে না। এবং এমন একটা আইন দিয়ে করা হয়েছে যেটা দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল গত সরকারের শেষ দিকে, ওয়ার্ক করে নাই, ফাংশনাল হয় নাই। কারণ গণ অভ্যুত্থানের একটা বড় ঘটনা। সরকার তাহলে এই পথে কেন হাঁটলো? আমার কাছে মনে হয়েছে একটা জিনিস, আপনি এক জায়গায় দুষ্টামি করে বলেছেন যে আমি তো রাজনীতি করি নাই ভাই, আমি তো সাদামাঠা ভাবে যা বুঝি তাই করি, জনগণ আমাদেরকে 5 বছর দেখতে চায়। একজন উপদেষ্টা বলছে না, আমি বাজারে গেছিলাম, সবাই বলছে স্যার 5 বছর থাকেন। এখন এই ধরনের নাইভিটি আছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে, এস্টাবলিশমেন্টের মধ্যে, এবং তারা খুব ক্রিটিক্যালি দেখে না একটা রাজনৈতিক দল সিচুয়েশন গুলোকে অত ক্রিটিক্যালি দেখে। এইটা তাদের একটা ল্যাকিংস। দ্বিতীয়ত যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তার সময়ের এবং কাজের প্রায়োরিটির একটা জায়গা আছে। তারা বোধ করছে যে এত বড় কাজগুলোকে নিলে আমরা যে কাজগুলো করে ইলেকশন এক্সিটের দিকে যেতে চাই সেটা আসলে আমরা শেষ করতে পারবো না। এই দুইটা জায়গাতে মনে হয়েছে যে আমাদের মানে ওনারা আটকে গেছেন। তৃতীয়ত হচ্ছে ওয়াহিদ ভাই একটা জিনিস রেফার করছিলেন যে চিটাগং পোর্টের একটা টার্মিনাল একটা কোম্পানিকে দেয়া অথবা হিউম্যানিটেরিয়ান করিডোরের কনভারসেশন করবার এখতিয়ার ম্যান্ডেট আছে কিনা। আমার আছে, আমি এটা মনে করি আছে। প্রথম কথা হচ্ছে সংবিধানের 106 দ্বারা এই সরকার গঠিত হয়নি, এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দ্বারা। প্রোটোকল আপনি এটাকে লিগালাইজ কিভাবে করবেন যে বিয়েতে কিন্তু রেজিস্ট্রেশন করা শর্ত না। এইটা তো ব্যারিস্টার ফুয়াদ, আমার এবার আপনার কথা শুনতে পাইতেছেন কিনা একটু অনুরোধ করতে ইচ্ছা করতেছে। কারণ হচ্ছে যে আপনি শপথটা নিলেন 106 এর ম্যান্ডেট দিয়া,
আর যখন আপনার যেইটা সুবিধা, আপনার পকেটে 2টা বইই থাকে, আপনার যখন বিপ্লবী সরকার হইতে গণঅভ্যুত্থানের সরকার হইতে ইচ্ছা করে তখন আপনি ওই বই বাইর করেন, যখন আপনি বলেন যে আপনি সাংবিধানিক সরকার তখন আপনি এই বই আমারে দেখান। মানে ইশাককে আপনি মেয়র বানাবেন কিনা তখন আপনি সংবিধান দেখান, আইন দেখান, কি দেখান না দেখান জানি না, যখন আবার আরেক সময় গণঅভ্যুত্থান দেখান যে আমার এটা ম্যান্ডেট আছে। হ্যাঁ, এই জন্য আমার পজিশন পরিষ্কার ছিল খালিদ ভাই শুরু থেকে, যে আমি কনস্টিটিউশন সাসপেন্ড করতে বলেছি। আপনি বলছেন আপনি সরকারের বিশ্লেষণ করে দেখেন, আপনি বলছেন, আপনার আমি শুনছি আপনি সরকারের বিশ্লেষণ করে আপনার সাথে একমত, আপনার সাথে আমি একমত। এখনো পর্যন্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে জনাব শাহাবুদ্দিন, ওনার কাছেই শপথ নিয়ে এটা দুঃখজনক, এটা দুঃখজনক আমার নাই, কিন্তু বলেছি যে এটা কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ নেওয়া দরকার ছিল, যে অ্যাপ্রোচ নিয়ে আমি কন্টিনিউয়াসলি কনসেনসাস বিল্ড করব অংশীজনের সাথে, এবং আমি সিদ্ধান্ত করেন নাই। কারণ আপনি আপনার সবচেয়ে সুন্দর পথটাতে হাঁটছেন, আপনি আপনি ধর্মেও আছেন, জিরাফেও আছেন, আপনি 5টা স্ট্যান্ডার্ড নিয়ে রয়েছেন। ফুয়াদ ভাই, আমি যদি এই সরকারের দেখি, সত্যি সত্যি আমি সরকারের আমার কাছে মনে হয় যে ভাই এখন আপনার কি পার্ট এটা আপনি আগে বলেন। আপনি এখন নওয়াব সিরাজউদ্দৌলা নাকি রবার্ট ক্লাইভ? আপনি তো এক এক সময় এক এক নাটকে এক একটা চরিত্র অভিনয় করতেছেন। না, এখন আসলে আমি তার রোলটা দেখি পাইলট আকারে। আচ্ছা, এখন সে ঝড়ের ভিতরে কিভাবে বিমান চালাবে, বিমানে যদি একটা চাকা কক্সবাজারে খুলে পড়ে যায় তাহলে কিভাবে ল্যান্ড করবে, বিমান যদি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাহলে কি হবে, বিমানটা যদি এয়ার ইন্ডিয়া হয়, বিমানটা যদি বাংলাদেশ বিমান অথবা ব্রিটিশ এয়ারওয়েজ হয়, বিমানটা যদি লাভজনক প্রতিষ্ঠান হয় অথবা আপনার লোকসানি প্রতিষ্ঠান হয়, এইরকম একটা অ্যাডহক বেসিসে এই বিমানটাকে চালাইতে হইতেছে। বাংলাদেশটা একটা অ্যাডহক বেসিসেই চলে, এটা সংবিধান দ্বারা কখনো চলে নাই। এটা নেতা নেত্রী, পরিবার, দল, এদের মর্জি খুশিতেই দেশটা চলছে। এই হাঁটতে খেলতে মর্জিতে দেশ চলছে, এই রিয়ালিটি এখানে আছে। তাই সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেটের প্রশ্ন যখন আসে, আমি বলছি যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটও এই সরকারের আছে, 106 এর ম্যান্ডেটও এখানে আছে। 106 এর ডিসিশন পরিষ্কার বলে দেওয়া আছে, নির্বাহী কার্যক্রম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলে দেওয়া আছে। আমার কাছে মনে হয় যে 106 এর ম্যান্ডেট এনাফ। আমার যতটুকু পার্ট, এটার জন্য গণ অভ্যুত্থান না টানলেও চলে। 106 এর ম্যান্ডেটেই সরকার যা যা কিছু করতে চায় সেটা মনে করতে পারে, সেটা অ্যাডহক বেসিসে করুক আর হুইমের ভিত্তিতে করুক। আমরা আজকের অনুষ্ঠানটা একটু আপনাদের অনুমতি নিয়ে একটু 10-12 মিনিট একটু বাড়াইতে চাই। সেই জন্য আমি বেঁচে ফুয়াদ, আমি আবার আপনার কাছে আসবো। আপনি হামিদ সাহেব সম্পর্কে আপনার বক্তব্য একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, হামিদ সাহেবের ব্যাপারে একটা হচ্ছে যে আমি তাকে একটা অবৈধ সংসদের অবৈধ প্রেসিডেন্ট মনে করি, পলিটিক্যাল স্টেটমেন্ট। কিন্তু এর মানে এইটা না যে নাগরিক আকারে সে দেশের বাইরে যেতে পারবেন অথবা ঢুকতে পারবেন, যে কোনো ফর্মে যাওয়া আসার ব্যাপারে তার যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাকে তো আপনি এটা মানা করতে পারেন না। সে যদি ফৌজদারি অপরাধ করে থাকে তাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, তাকে পুলিশ কাস্টাডিতে নেবেন, তাকে বিচারের মুখোমুখি করবেন। কিন্তু যে সে বাংলাদেশের নাগরিক, তার দেশের বাইরে যাওয়া ফিরে আসার এখতিয়ারে তো আপনি হাত দিতে পারেন না। আচ্ছা বেরিসে ফুয়াদ, তাহলে আবার এটা শত্রুর প্রতি আমাকে ইনসাফ করতে হবে। রাইট, তো বেরিসে ফুয়াদ এইটা আমার একটু বুঝায় কোন তো, তাহলে উনি যখন চলে গেছিল একটা তদন্ত কমিশন কেন হয়েছিল? উনি চলে গেছেন কেমনে? উনি কি তখন এটা দেখেন নাই যে তাকে গ্রেফতার করা সাসপেন্ড হইছে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে পুলিশ সাসপেন্ড হইছে। এক মিনিট সত্য, আমার কাছে মনে হয়েছিল কিন্তু উনি চলে যাওয়ার কারণে এয়ারপোর্টে দায়িত্বরত যারা ইমিগ্রেশন পুলিশ ছিল, হ্যাঁ, বোধহয় 3 জন বা 4 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, সেটা কেন হয়েছে বেরিসে ফুয়াদ একটু বলেন তো, মানে একটা তদন্ত কমিশন এখন থেকে কি বাইরে? আমার কাছে মনে হয়েছে যে উনি কি আসলে চলে গেছেন ট্রিটমেন্টের জন্য গেছেন, না উনি আসলে পালিয়ে গেছেন। এই ধোঁয়াশার মধ্য থেকে ওই কাজগুলো ওইখানে হয়েছে। এবং এটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। আমার কথা হইলো যে আমি জানি না উনি চলে গেছে, আমি জানি না আমি চলে গেছে না পালায় গেছে না ওইখানে থাইকা যাবো, আমি আর কিচ্ছু জানি না। কিন্তু উনি চইলা যাইতে পারলো কেমনে, এয়ারপোর্ট ক্রস করলো কেমনে? গল্পটা আসছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে ধুলা দিয়ে সরকারের ভিতরে একটি সরকার, সম্ভবত সেনাবাহিনী, তাকে পার করে দিয়েছে এবং এর জন্য একটি তদন্ত কমিশন হয়েছে। 3 জনের চাকরি চলে গেছে, 4 জনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কেন ওই সময় পয়রা দেখেন না যে তার আসলে বিদেশ গমনে বাধা নাই? এই যে হাইপ, এখানে হাইপ আছে না, এর কোনো হাইপ নাই ভাই। আপনি সরাসরি বলেন একটা অযোগ্য, অসমর্থ এবং একটা খুবই মানে কি বলবো, একটা হুইম দিয়ে পরিচালিত একটা সরকার, পপুলিস্ট সিদ্ধান্ত ছাড়ার কিছু নিতে পারে না এবং ধমক দিলে ভয় পায় না। বিএনপি যদি চাইতো ডিসেম্বর মাসে ইলেকশন করাইতে পারতো, আরেকটা ধমক দিলে ডিসেম্বরেই করতো। আচ্ছা, এটা লম্বা আলোচনার বিষয়, আলোচনা এখন দরকার নাই, যেহেতু দুই পক্ষ এখন আলোচনার টেবিলে আছে। তো আমার মনে হয় যে এটা আলোচনার ভিত্তিতে নির্বাচনের দিন তারিখ ঠিক করা যাবে। ওকে, আমি বেরিস্টার ফুয়াদ থেকে একটু, বেরিস্টার ফুয়াদ এই ব্যাপারে একটু আমাকে একটু সাহায্য করেন। আমি যে প্রশ্নটা এখন করতেছি, বিকজ দেয়ার আর সাম ল টার্মস, আপনি আমাকে লিগ্যাল টার্মস আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং।
জনাব ওয়াহিদুজ্জামান, তারেক রহমান সাহেব দেশে আসতেছেন না কেন? আমরা নানা ধরনের বয়ান শুনতেছি বিএনপি থেকে। বিএনপি ওই ডক্টর ইউনূস সরকারের মতোই 100 রকম বয়ান দেয়, কিন্তু এইটার মধ্যে থেকে বয়ান দিচ্ছে যে দেশে তার বিরুদ্ধে কিছু মামলা টামলা আছে, আরেকবার বয়ান দিতেছে যে দেশে তার নিরাপত্তার ঝুঁকি আছে, আরেকবার শুনতেছি যে না, তাও না, তিনি এখন আসলে ডক্টর ইউনূস ম্লান হয়ে যাবেন। তো এর কোনটা হইলে অসুবিধা জনাব তারেক রহমানের? আমি জীবনেও দেখি নাই উনারে আপিল আদালতে উনার কেসগুলিকে তুলে নেওয়া হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, যেখানে উনি পূর্বতন কোর্টের উপর অনাস্থা প্রকাশ করতেছেন বর্তমান কোর্টে হাজির না হইয়া। এটা হয়েছে জীবনে? আপনার তো এই কোর্টের উপর আস্থা নাই, আগের কোর্টের উপর আস্থা ছিল না, তো আপনার আস্থাটা কোথায়? এবং তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন, দেশে আসতেছেন না কেন আসলে, মানে এটা একটু বলবেন, মানে এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমি জানি না কি কি ধরনের ন্যারেটিভ আপনার সাথে বোধহয় আমার একদিন ব্যক্তিগতভাবে আলাপ হচ্ছিল, সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম। যাক, সেটা আমি আমি যেটা বুঝি সেটা হচ্ছে এখানে তিনটা ফ্যাক্টর মূলত কাজ করেছে। একটা হচ্ছে, প্রথম সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল হচ্ছে ওনার নিরাপত্তা। আচ্ছা, নিরাপত্তাটা একটু ব্যাখ্যা করবেন ওয়াহিদ ভাই? নিরাপত্তাটা একটু যদি ব্যাখ্যা করেন, তার নিরাপত্তার ঝুঁকিটা কার কাছ থেকে? আমি শুধু একটা দর্শকের মতামত পড়ে শোনাই। এম এস সোবান, উনি বলছেন, খালেদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন, আপনি দুই পক্ষেই কথা বলেন, আসলে সঠিক কোনটা আমরা কিভাবে বুঝবো, পারলে উত্তর দিবেন। আমি বুঝি না বলেই আমি দুই পক্ষে কথা বলি ভাই, প্রশ্ন যেগুলি আছে সেগুলি আমি করি, এগুলি একটা আমার প্রশ্ন না, আমার মতামত না। যাই হোক ওয়াহিদ ভাই, আপনি বলতেছিলেন নিরাপত্তার ঝুঁকিটা কোন জায়গায়, সেটা যদি একটু বলতেন তারেক সাহেব। প্রথম কথা হচ্ছে, আমি আমার উদাহরণ দিতে পারি। আপনি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যান, আপনার ফ্যামিলি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, তখন তার কিছু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি, যেটা আপনি মনে করবেন, যেমন আমি মনে করি। আমি সত্যি কথা বলতে কি, বাংলাদেশ থেকে যখন বের হয়ে যাই, আমি পালিয়ে যাই, মানে আমি এতটা ইনসিকিউর থাকতাম বাংলাদেশে, আমাকে ওই যে তুলে নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকবার র্যাবের জিয়াউল হাসান র্যাবে ছিল। জি, তো শুনতে হাস্যকর শোনাবে আপনার যে মালয়েশিয়া যাওয়ার পরেও আমি এমনকি সিকিউরিটি গার্ড দেখলে আমার ভয় করতো, একটা ট্রমা হয়ে যায়। এটা এই প্রসেসগুলো, এই সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যে গেছে, আপনি এটা তার এটা নিয়ে হাসি করা বা এটা আসলে অমানবিক বিষয়। না না না, এটা আমি অ্যাবসলিউটলি আপনার সাথে একমত, কিন্তু আমি আপনাকে আমি ওনাদের বিষয়টা বলি, ট্রমার ব্যাপারটা আমি একমত। হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার লাইফে অনেকগুলো ফেজের ভিতর দিয়ে গেছেন, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেজ। যেমন উনি যখন জনাব তারেক রহমানকে নিয়ে প্রেগনেন্ট, সেই সময় পাক ভারত যুদ্ধ শুরু হলে উনি বাংলাদেশে ওনাকে পাঠিয়ে দিলেন প্রেসিডেন্ট সাহেব, এবং উনি যুদ্ধে চলে গেলেন। উনি জানতেন না যে ফেরত আসবেন কিনা। এর 5 বছর পরে এই দুইটা বাচ্চা নিয়ে উনি আবার একই অবস্থা, মেজর সাহেব যুদ্ধে চলে গেলেন, প্রেসিডেন্ট সাহেব। কিন্তু ওয়াহিদ ভাই আমি আপনি আমারে ভুল বুঝেন না, আমি এই ব্যাপারগুলোর সাথে একমত। আমাকে একটু বলতে দেন, আমি আপনার এই ব্যাপারগুলোর সাথে জানি বলে আপনাকে বলতেছি, বলতে দেন আমাকে। জি জি বলেন। এবং উনি কিন্তু খুব ইনসিকিউর ফিল করতেন দুই ছেলেকে নিয়ে। এরশাদের আমলে তারেক রহমান সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, উনাকে একবার তুলে নিয়ে ওনাকে পিটানো হয়েছিল। আপনি বোধহয় ছবিগুলো দেখছেন, আপনার মনে থাকার কথা, আপনি এখন আর্কাইভে গেলে পাবেন। এবং উনাকে ধরে নিয়ে পিটাইছিল সম্ভবত গোয়েন্দা সংস্থার লোকজন। এবং তারপরে উনি ছেলেকে আর ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই, ঢাকা ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ভয়ে। এখন এই যে একটা ট্রমা আছে, আপনার বেনিগনা একুইনোর একটা ঘটনা আছে ফিলিপাইনের, এইটা নিয়ে ওনার উপরে ওনার পরিবার থেকে একটা চাপ আছে যে তুমি সিকিউরিটি নিশ্চিত না করে কিন্তু দেশে যেও না। দ্বিতীয় বিষয় যেটা আছে, ওকে, সিকিউরিটি নিশ্চিত না করে দেশে যাওয়ার ব্যাপারে পরিবারের একটা, জি আপনি একটু দ্রুত যদি শেষ করেন তাহলে এটা একটা আপনার পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টা আছে মামলা, হ্যাঁ মামলা, উনি দেশে না গেলে তো মামলাটা কিভাবে ফেস করবেন এটা আমার বলেন। এখন যে মামলা তো উঠে গেছে সব, না এখন যাবেন উনি, এখন যাবেন উনি, মামলা তো উঠে গেছে না। এটা পৃথিবীর যে আমি দুইটা জিনিস আপনাকে বলি, রাজনীতিবিদদের নিরাপত্তার ঝুঁকি জনাব একুইনোর কথা আপনি বলছেন, তারও আছে। আমি এখন যে দেশে আছি সেই দেশেও আছে, জনাব ট্রাম্প গুলি খাইছেন কতক্ষণ আগে, আমি চাই। কিন্তু এই ঝুঁকি আছে বলেই তো সারা দেশের মানুষের মাথার মুকুট উনি কি খালি এখন প্রধানমন্ত্রীর আসনটাতে বসলেই বুঝবেন যে উনার আর ঝুঁকি নাই?
বিষয়টা ওই যে আপনাকে আগেই বলেছি যে এটা আপনি আমি বুঝবো না, এই সিচুয়েশন গুলোর ভিতর দিয়ে যারা গেছে, যাদের পরিবার গেছে, তারা বুঝবেন। ওকে। আর বিচারের বিভাগে তো যখন আপনি আপিল করবেন, বিচারের বিষয়টা। আর তৃতীয় যে বিষয়টা আপনি বলেছেন, এটা অনেকের ধারণা, এবং ওনার সাথে আমার কথা বলেও বিভিন্ন সময় মনে হয়েছে। আমি ব্যক্তিগত গতকালকের একটা ব্যক্তিগত বলি, ওনার সাথে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাক্ষাৎ করছেন, অতীতেও করেছেন। উনি এগুলো ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় দিতে দেন না, এবং আমার হাতে যখন কখনো চলে আসলে উনি পার্সোনালি গতকালে ফোন করছেন উনি যে আপনি এটা কিন্তু এখন দিয়েন না, কারণ হচ্ছে যে আমার ডক্টর সাহেবের সাথে আমার যেহেতু মিটিং আছে, এই মুহূর্তে এটা দিলে ফোকাসটা এইদিকে চলে আসবে, এটা একটা ইমব্যালেন্স তৈরি করবে। উনি প্রত্যেকটা মানুষের তার নিজের মতো, আপনি সব গ্রামার দিয়ে সবকিছু সেট করতে পারবেন না। উনি হয়তো চান যে আমার যেটা মনে হয়েছে যে এখন যদি যান, এই যে কথাটা অভিযোগটা আপনারা করলেন, হাসাহাসি করলাম আমরা, যে আমার কাছে তদবির করবে, তার মানে মানুষ বুঝতে পারছে বিএনপি পাওয়ারে চলে আসবে, বিএনপি সবাই তার পক্ষে। এখন হলো বাড়তি একটু প্লেন ভাড়া খরচ হইতেছে ওয়াহিদ ভাই, মানুষ লন্ডন গিয়ে ওনার কাছে তদবির করে আসতেছে। শফিক সাহেব গেছে, সবাই যে ইউনূস সাহেব গেছে, দেখা পায় না, শফিক সাহেব গেছে, না এই যে শফিক সাহেব ইউনূস সাহেব পায় না 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 না, আমি অনেক এই বিষয়গুলো আমি সাক্ষী। আচ্ছা, তাহলে আপনার কাছে করে যে উনি বলেন যে আপনি এখানে আসছেন কেন, প্লেন ভাড়া দিয়ে আসছেন কেন, ঠিক আছে, আপনার গুলশান অফিসে যে আমার সাথে স্কাইপে বসেন নাই কেন, এত খরচ করছেন কেন, এবং দেখাও করেন না। ওকে, আমার আচ্ছা ঠিক আছে, দেখা যায় জুমার নামাজ পড়তে যায় ওনার সাথে একটা ছবি তুলে আসে। হ্যাঁ, বুঝতে পারছেন? এইটা আপনি ঠিক বলছেন যে যাচ্ছে, কিন্তু যে ওনার দেখা পাচ্ছে এটাও সঠিক না। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাই জনাব একে ওয়াহিদুজ্জামান। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার শেষ প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের কাছে, সেটি একটি হলো, আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে বলতেছিলেন, কিন্তু সম্প্রতি আপনি বলেছেন যে বিচারে যে ন্যূনতম গ্রহণযোগ্য মান, সে ব্যাপারে কোনো প্রকার আপোষ করা যাবে না। আপনি নিজের ইউটিউব চ্যানেলে, যেটাতে আপনি পডকাস্ট করতেছেন সেখানে আবার বলছেন যে আদালত পাড়ায় নতুন চেহারায় মাস্তানি শুরু হয়েছে, মামলাতে নিজের মতো করে রায় দেওয়ার জন্য বিচারপতি ও বিপক্ষের আইনজীবীদের হেনস্থা করার সকল অপচেষ্টা চলমান। আপনার অভিযোগ মতো অপচেষ্টা যদি সফল হয় তাহলে ন্যায় বিচার হবে, এমন আস্থা কি রাখা যায়? আসলে এই প্রশ্নটা উঠতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা প্রায় সবাই আগের আমলে ছিলেন আসামি পক্ষের আইনজীবী। এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ বারবারই আসছে। ব্যারিস্টার ফুয়াদ, আমরা একটু আপনার থেকে কম্প্রিহেনসিভ 2 মিনিট একটু শুনতে চাই। একটা বিষয় হচ্ছে, ওই বিভিন্ন আইনজীবীরা যে মাস্তানি করছেন, ওটা আমি আইসিটির ব্যাপারে বলি না, ওটা সুপ্রিম কোর্টের এভারেজ প্র্যাকটিসের কথা বলছি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছেন তারা খুবই বাজে আচরণ করছেন, বিভিন্ন অন্য আইনজীবীদেরকে হেনস্থা করা, আওয়ামী লীগের দোসর হিসাবে মামলার একটা প্রতিযোগিতা আছে, যেমন ধরেন বেক্সিমকোর উকিল কে হবে, নাসা গ্রুপের উকিল কে হবে, রানা প্লাজার ওই ক্রিমিনালের উকিল কে হবে, অথবা ওই যে আপনার করোনার যে সার্টিফিকেট জালিয়াতি করলো ওই লোকের উকিল কে হবে। এগুলো নিয়ে আপনার বেশ মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে, এবং ভিতরে প্রচন্ড টাকা পয়সা হিসাব নিকাশ, মাস্তানি, এবং বিচারকদেরকে গিয়ে করা। যেহেতু আপনি জানেন যে অধিকাংশ বিচারপতি আওয়ামী লীগের সময়কার মনোনীত, তারা প্রচন্ড একটা মানসিক কষ্টের মধ্যে আছে, তারা কোন দিকে যাবে না যাবে। তো তাদেরকে ওই মনস্তাত্ত্বিক দুর্বলতাটার একটা সুযোগ নিয়ে হুমকি দিয়ে বিচার প্রক্রিয়াকে তাড়িত করবার চেষ্টা করা হয়। এবং মাঝখানে একজনকে দেখলাম, একজন সিনিয়র আইনজীবীকে একদল আইনজীবীরা মিলে কোর্টে হেরে যাওয়ার পরে ঘুষি পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এটা ভিডিও দেখলাম। এগুলো তো খুব দুঃখজনক। গণ অভ্যুত্থানের পরের যদি এই খাইসলত গুলো আমাদের না বদলায়, তাহলে ঠিক মজলুমের জালেম হয়ে ওঠার যে ইতিহাস আমরা জানি, এবং একই প্রসেসে তার যে পতন হয়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার আশঙ্কা আমি করছি। আইসিটির ব্যাপারে যেটা বলেছেন, সেখানে ব্যাপারে আমি কথাটা পাবলিকলি বারবার বলি, ওনাদের সাথে দেখা হইলেও বলি যে আপনাদের বিচার করবেন, এটা ফাইন, কিন্তু মানের ব্যাপারে কখনো যেন কম্প্রোমাইজ করবার সুযোগ না আসে। কারণ মনুষ্যত্ব সেখানেই প্রমাণিত হয় যে আপনার শত্রুর সাথে আপনি কতটুকু ইনসাফ করতে পারেন, ওটাই হলো মনুষ্যত্বের স্ট্যান্ডার্ড। হাসিনাকে আমরা সবাই অপছন্দ করি, কিন্তু পলিটিক্যালি তাকে আমি ঘৃণা করি, কিন্তু বিচারের ব্যাপারে তার ব্যাপারে শতভাগ ইনসাফ করতে হবে, এই কথাটা আমরা সব জায়গায় দেখতে চাই, আমলে দেখতে চাই। তো আইনজীবীরা যারা যে ফর্মে প্র্যাকটিস করছেন তারা যেন সব জায়গাতে এই জায়গাটা মেনে চলে। একটা পলিটিক্যাল প্রশ্ন, শেষ পলিটিক্যাল প্রশ্ন আপনাকে আর ওয়াহিদ ভাইকে আমি একটা শেষ পলিটিক্যাল প্রশ্ন করব
জানার জন্য যদি জানতে পারি, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের দিকে এখন দেশ চলে যাচ্ছে। বিএনপির সঙ্গে আপনারা যুগপৎ আন্দোলনে ছিলেন, হাসিনা বিরোধী আন্দোলনেও আপনারা আসলে রাজপথে ছিলেন। আপনাদের দলের জোট বা বাংলাদেশের রাজনৈতিক জোটগুলি আসলে এখন কীরকম হতে পারে, এনসিপি কি হতে পারে, সেটা যদি 1 মিনিট এরকম বলেন যে মানে রাজনৈতিক জোটের চেহারাটা কীরকম হবে। আপনারা তো আর মানে এবি পার্টি হিস্টোরিকভাবে যেহেতু জামাত ইসলামী থেকে বেরিয়ে এসছে, তারা তো আর জামাত ইসলামের সাথে জোট করতে পারবে না। মানে বিষয়টা কি হবে যদি একটু বলতেন চেহারাটা। আমি বলবো, হ্যাঁ আপনি 1 মিনিট বলেন, আমি ওয়াহিদ ভাইকে দিয়ে শেষ করবো। শিক্ষক একটা বিষয় হচ্ছে যে মোটা দাগে দলের সাইজ যদি দেখেন, আমি নিজেও গত 5 দিন আমার গ্রামে ক্যাম্পেইন করে আসলাম। বিএনপির সাইজ এবং বিএনপি কে পলিটিক্যালি ইলেকশনে চ্যালেঞ্জ করবার মতো দল কিন্তু এরপরে 10 পর্যন্ত আমি কাউকে দেখি না। বিএনপি ছাড়া বাকি সবগুলো দলও যদি একসাথে নির্বাচন করে, সেক্ষেত্রে 100 আসনে বিএনপি কে চ্যালেঞ্জ করাটাও অনেক মুশকিল হয়ে যাবে বলে বোধ করছি চলমান বাস্তবতায়। 6 মাস পরে বাস্তবতা কি হবে সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না। তো সেখানে ধরে নেওয়া হচ্ছে মোটা দাগে বিএনপি সরকার গঠন করবে। আমার কাছে প্রশ্ন ওইটা না যে বিএনপি সরকার গঠন করছে, আমার কাছে মোটা দাগে প্রশ্ন হচ্ছে বিএনপি কে পার্লামেন্টে এবং রাস্তায় প্রতিদিন ক্রিটিক কিভাবে করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাকে তো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। বিএনপি যেভাবে জাতীয় ঐক্যমতের সরকার করবার প্রস্তাব দিচ্ছে এবং প্রচুর ছোট ছোট দলগুলো সব, অসুবিধা কি? বিএনপি শেখ হাসিনার মতো একটা দল করবে, সরকার করবে, একটা হাসি খুশি বিরোধী দল। এটা তো ধরেন আমরা একটা হাসি খুশি বিরোধী দল, আমরা তো ওইটা দেশের জন্য তো ক্ষতিকর খালিদ ভাই। দিন শেষে আমরা যারা কিন্তু বিএনপি আর কি করবে? বিএনপি তার কিছু করার নাই। আপনি যেটা বললেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। আসলে তো এখন বিএনপির মাঠে কোনো চ্যালেঞ্জ নাই। বিএনপির চ্যালেঞ্জ বিএনপি নিজে। কি করবে এখন বিএনপি? হ্যাঁ, ওইটাই হচ্ছে এখন আমাদের আলোচনার বিষয়, যে বিএনপি কে পার্লামেন্টে সিরিয়াসলি বিরোধী দল আকারে চ্যালেঞ্জ করতে পারবে, কথা বলতে পারবে, সেই রকম একটা ফোর্স নিয়ে আমাদের এখন কাজ করা দরকার। আমি ওইটা নিয়ে বেশি কনসার্ন। ওকে, কে ইমিডিয়েটলি ক্ষমতায় যাচ্ছে এটা আসলে এখন আলোচনার বেশি স্পেস। আমার মনে হয় যে পেরিসাব ফুয়াদ একদম ঠিক কথা বলছেন। 1 মিনিট একটু ওয়াহিদ ভাই বলেন তো, বিএনপি 297 আসন পাবে ধরেন, বা 90টা, এইটা বিএনপির জন্য ভালো হবে, খারাপ হবে, কি হবে? বিএনপি তো আবার এটা হাসিনা সরকারই হবে আসলে। বিএনপি কোন ধরনের সরকার হবে এটা আমি তো বলতে পারবো না, গণত্ব না আমি। তবে হ্যাঁ, বিএনপির এখন যে মাঠের অবস্থা সেটা বিএনপি ভালো করার আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাট এইটাও সত্যি যে দীর্ঘ 15 বছর যাবৎ প্রায় 3 কোটি ভোটার যারা নতুন, তারা ভোট দেন নাই। উনারা কোন দিকে ভোট দিবেন সেটাও কিন্তু একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বাট এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি যে বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে নির্বাচনের পর, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনার যে ধৈর্য সহ্য আমি দেখেছি, মানে আমি ওনার কাছ থেকে শিখেছি এগুলো, যে আপনাকে গালি দিলে আপনি এটা সহ্য করতে হবে, আপনার সমালোচনাটা আপনি সহ্য করবেন, এবং উনি এটা অসাধারণ এটা নিতে পারেন উনি। মানে এই যে সমালোচনা, উনাকে ব্যঙ্গ করা, এগুলো নিতে পারেন উনি। এবং উনি অ্যাকচুয়ালি এই যে আমাদের অনেক সময় আমরা যখন বসি, আপনার মতো এরকম হঠাৎ করে কোশ্চেন করে বসেন, একটা থতমত খাওয়াই দেন আমাদের, মানে এটা উনি করেন যে স্পন্টেনিয়াসলি। আমি তারপরে না, আমাদের আজকে আর সময় না ওয়াহিদ ভাই, আপনার সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক, কিন্তু আপনি একটা দলের নেতারাই, জাতীয় সরকার করবে, দলের নেতারাই ওনাকে চ্যালেঞ্জ করে, এখনো দলের নেতারা ওনাকে চ্যালেঞ্জ করে, দলের নেতারা ওনাকে চ্যালেঞ্জ করে। একটা নমুনা দেন তো। স্ট্যান্ডিং কমিটিতে ওনার অনেক সিদ্ধান্ত আছে যেগুলো উনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যায়, স্ট্যান্ডিং কমিটির সিনিয়ররা যখন বলেন যে না এটা করা ঠিক হবে না, উনি ওখান থেকে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা আমাদের ভিডিও করে দেখায়, এটা আমাদের ভিডিও করে দেখায়, এটা তারেক সাহেবের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ তাকে ভিন্নমত পোষণ করে, এটা আমি বিশ্বাস করি। হয় এটা হয় খালেদ মহিউদ্দিন ভাই, পরিবারের সদস্যদের বাইরে, পরিবারের সদস্যদের বাইরে তো বটেই, স্ট্যান্ডিং কমিটির সিনিয়র লিডাররা যখন কোন একটা সিদ্ধান্ত নেন, উনি আলটিমেটলি ওইটাতেই অ্যালাইন হন। উনার মতের বিরুদ্ধে গিয়া নাকি ওই যে সমাজতান্ত্রিক দলগুলিতে আমরা সবাই মিলে চেয়ারম্যানের সিদ্ধান্তটা একসাথে। আমার নিজের দপ্তরের অনেক সিদ্ধান্ত দেখা যাচ্ছে সিনিয়ররা ওনারা এখনো পরীক্ষা নিরীক্ষা করছেন, এই কারণে বাস্তবায়ন হচ্ছে না, যেটা তারেক রহমান সাহেব চাচ্ছেন যে এই যে ইয়ের মাধ্যমে অনলাইনে আমাদের মেম্বার সংগ্রহ, আমাদের ডোনেশন। আপনি আমাদের বিএনপির ওয়েব পেজে যান, গিয়ে দেখবেন ডোনেশন দেওয়ার জায়গা আছে, সদস্য ফি দেওয়ার জায়গা আছে, কিন্তু যেটা সিনিয়ররা এখন এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছে। যাই হোক, আপনি মানে আমার যদি কোনোদিন এই মানে এটা দেখার সৌভাগ্য হইতো,
যে দলের মধ্যেও, কারণ এটা তার আসলে দলের মধ্যে আপনারা তার ভিডিও করে দেখাবেন না, কিন্তু দেখতে পারলে ভালো লাগতো। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, সেটা আমি মানে উজ্জ্বল করলাম, সেটা একটা রেটরিক। দেখলে হয়তো মনে হতো যে তিনি ভিন্ন মত নেন। জনাব একে ওয়াহিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনারা মতামত দিয়েছেন, অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আমরা অনেক বিষয়ে অনেক প্রশ্ন করেছি। এক দর্শকের প্রশ্নটি দিয়ে আবার আমি শেষ করি যে দুই পক্ষেই তো আপনি প্রশ্ন করেন, আমরা সঠিক বুঝবো কেমন, সঠিক বোঝার আসলে আমাদের কোনো কায়দা না, এটা সময়ই ঠিক করে দিবে কোনটা আসলে মানুষের জন্য কল্যাণকর কোনটা কি। তবে আমরা সর্বোচ্চ ভালোটাই আশা করতে পারি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।